হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আমাদের বিস্তার পরিমাপ ও সম্ভাবনা এই চ্যাপ্টারটার সপ্তম লেকচারে। প্রথম ৬টা লেকচারে আমরা এই চ্যাপ্টারের মেইন যে ইম্পর্টেন্ট পার্টটা মানে সম্ভাবনা সেগমেন্টটা খুবই সুন্দর করে কভার করে ফেলছি। এখন আমি চেষ্টা করব বিস্তার পরিমাপ পার্টটা ২টা লেকচারের মধ্যে খুব সুন্দর করে তোমাদেরকে গুছিয়ে দিতে। লেকচার কন্টেন্টটা ওভাবেই সাজানো হয়েছে আর কি। এখন বিস্তার পরিমাপে হচ্ছে আমরা ক্লাস ৯-১০ অবধি যে পরিসংখ্যান পড়ে আসছি তার ঠিক পরের অংশটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এই পার্টগুলো অনেকের জন্য একটু বোরিং লাগে পরিসংখ্যান, তাই না? যে এত বড় বড় ছক আঁকতে হয়, এত লেন্দি লেন্দি ক্যালকুলেশন, ইভেন বিস্তার পরিমাপ বা ইন্টারের পরিসংখ্যানে আরও লেন্দি লেন্দি ক্যালকুলেশন, এবং ক্যালকুলেশন যদি একটু ভুল করে ফেলো পুরোটা কিন্তু ভুল হয়ে যাবে। তো অনেকের একটু প্যারা লাগে, বাট পড়তে হবে, কারণ ধরো অ্যাডমিশনের জন্য হয়তো বিস্তার পরিমাপ অতটা ইম্পর্টেন্ট না, সম্ভাবনাই মেইন ইম্পর্টেন্ট টপিক। দেখা যায় বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে সম্ভাবনা কিন্তু অনেক পছন্দের একটা টাইপ কোয়েশ্চেন আসার জন্য। যেমন বুয়েট রিটেনে একটা প্রশ্ন থাকেই সম্ভাবনা থেকে, যদিও বিগত কয়েক বছর শর্ট সিলেবাস ছিল, বাট তোমাদের ব্যাচ থেকেই ২৬ ব্যাচ থেকে আবার দেখবা সেই আগের পুনরাবৃত্তি শুরু হচ্ছে আর কি। বাট বোর্ড পরীক্ষার জন্য বা অ্যাডমিশনে এমসিকিউ আসতে পারে, বোর্ডে এমসিকিউ আসতে পারে, এবং বোর্ডে যে সৃজনশীলটা আসে পুরো ১০ মার্ক কিন্তু দিয়ে দিবে না সম্ভাবনা থেকে। অ্যাটলিস্ট সাধারণত দেখা যায় ৪ মার্ক আসতেছে, খ বা গতে একটা প্রশ্ন বিস্তার পরিমাপ থেকে দিয়ে দেয়। তোমার বেলা অ্যাটলিস্ট কতে তো আসবে, ২ মার্কের জন্য তো আসবে। তো পড়তে হবে। আমি জানি বোরিং লাগে, ভাল লাগে না, তবে আমি এই জন্যই দেখো কম লেকচারের মধ্যে কম্প্যাক্টভাবে গুছাই দিচ্ছি। তুমি প্রত্যেকটা টপিক কনসেপ্ট একবার বুঝে গেলে, ম্যাথগুলো কীভাবে করতে হয় প্রসেসটা জেনে গেলে, এখানে কিন্তু আর কঠিন কিছু নাই, পেঁচানোর কিছু নাই, ওই জিনিসটাই আসবে, তোমার প্রসেস জানা আছে, ওই অনুসারে জাস্ট ক্যালকুলেশনে ভুল না হলে পুরোটা কিন্তু অ্যাকুরেট হচ্ছে। বুঝতে পারলাম? তাহলে আমরা কথা আর না বাড়াই, আমরা শুরু করে ফেলি। এবং সেকেন্ড পেপারে, হায়ার ম্যাথের সেকেন্ড পেপারে খ বিভাগে কিন্তু যে দুইটা সিকিউ তুমি আনসার করবে, একটা কোনিক থেকে একটা এই অধ্যায় থেকে দেওয়া একটা ভালো অপশন তোমার জন্য হইতে পারে। কারণ স্থিতিবিদ্যা, গতিবিদ্যা অনেকে দিতে চায় না, ওই যে প্রমাণ টাইপের অঙ্ক থাকে, এগুলো তো অনেকে স্ট্রাগল করে, মিলাতে পারে না। তো এই দুইটা অধ্যায় কিন্তু একদম পাক্কা নাম্বার, তাহলে আমি কেন ছেড়ে দিব, তাই না? ওকে, তাহলে আমরা শুরু করে ফেলি। সবার আগে যেহেতু পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করবো, বুঝতেই পারতেছে এখানে তথ্য উপাত্ত বা ডেটা এই রিলেটেড জিনিসপাতি থাকবে। এই সংজ্ঞা টঙ্গা তোমরা বই থেকে একটু দেখতে পারো, আমার স্লাইডেও দেওয়া আছে। খুব একটা আমি এগুলোতে যাচ্ছি না আপাতত, কারণ আমরা কিন্তু সেই ক্লাস 6-7 থেকে পরিসংখ্যান পড়ে আসতেছি। কারণ পরিসংখ্যান শুধু ধরো গণিতের অংশ না, মানে এটা বিজ্ঞানের আজকে যে এত অগ্রযাত্রা বা আমাদের দৈনন্দিন জীবনে সব কিছুর সাথেই কিন্তু এই পরিসংখ্যান মানে সরাসরি জড়িত, একটা অবিচ্ছেদ্য অংশ বলা যায়। তো আমাদের এই চ্যাপ্টার বোঝার জন্য এই যে সেকেন্ড প্যারাটা দেখতেছো না, এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যে কোনো ধরনের তথ্য অনুসন্ধান করো। ফর এক্সাম্পল এই মুহূর্তে আমার মাথায় আসতেছে হলো, আমি বাংলাদেশে যত ছেলেরা আছে তাদের হাইট বা উচ্চতার যে ডেটা সেটা ধরো নেওয়ার পর আমি সেটা একটা গ্রাফে প্লট করতে চাচ্ছি। আমার গ্রাফটা মোটামুটি এরকম, ধরো ওয়াই অক্ষ বরাবর আমি বসাবো হচ্ছে মানুষের সংখ্যা, আর এক্স অক্ষ বরাবর বসাবো হচ্ছে আমি হাইট বা উচ্চতার যে ভ্যালু সেটা। তাহলে এদিকে আমি নিচ্ছি হাইটের যে মান সেটা, আর ওই হাইটের মানগুলো কতজন মানুষ ওই হাইট ধারণ করে আছে সেটাকে আমি কাউন্ট বা মানুষের সংখ্যা দিয়ে প্রকাশ করতেছি। এই উদাহরণেই যে এই জিনিসটা হবে তা না, সাধারণত সকল ধরনের তথ্য নিয়ে তুমি অনুসন্ধান করলে তুমি মোটামুটি এরকমই একটা ডিস্ট্রিবিউশন দেখতে পাবা। আপাতত আমি এটা দিয়ে উদাহরণটা দিচ্ছি আর কি। তো ধরো বাংলাদেশে যে ছেলেরা, তাদের অ্যাভারেজ হাইট খুব সম্ভবত 5'5" বা 5'6" এরকমই। আমারও হাইট খুব একটা বেশি না, আমারও এরকম অ্যাভারেজ হাইটই। সো মেয়েরা আবার মানে রাগ করো না যে তোমাদের এক্সাম্পল কেন দিই না, আমি মেয়েদেরটা জানি না আর কি অ্যাভারেজটা, বুঝছো? মোটামুটি দেখবে এটার গ্রাফটা এরকম হবে। কাছ থেকে তো আসলে বোঝা যায় না অ্যাকুরেট হয়েছে কিনা। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি খেয়াল করে দেখো, এভারেজ যে হাইটটা, ওই উচ্চতা ধারণকারী মানুষের সংখ্যা হলো সবচেয়ে বেশি। তুমি তার থেকে একটু বেশি হাইটে যাও। ফর এক্সাম্পল আমি চিন্তা করলাম এই জায়গাতে হলো আমরা 6 ফিট বুঝাচ্ছি, এই জায়গাতে হলো আমরা 6 ফিট বোঝাচ্ছি। তো সেটার করেসপন্ডিং মানুষের সংখ্যা দেখো, যাই হোক সেটা কিন্তু আগের চেয়ে কম, মানে অ্যাভারেজ হাইট ধারণকারী মানুষের চেয়ে কম। এরপরে এখানে ধর আমরা 5 ফিট ধরতেছি, এটা হলো আমাদের 5 ফিট, সেটাও কিন্তু কম, সেটাও কিন্তু আমাদের অ্যাভারেজ হাইট ধারণকারী মানুষের সংখ্যা থেকে কম। সো এটার মাধ্যমে আমি কি বোঝাতে চাচ্ছি, আমরা যে কোনো পরিসংখ্যানে এরকম তথ্য নিবেশন করলে বা তথ্য অনুসন্ধান করার পর সেই ডেটাটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, এরকম করে গ্রাফে প্লট করি, দেখবা সাধারণত এরকমই একটা গ্রাফ পাওয়া যাবে বা ডিস্ট্রিবিউশন পাওয়া যাবে, যে সেন্ট্রাল একটা ভ্যালুর দিকে ওইটা চলে যাওয়ার প্রবণতাটা বেশি, দেন ক্রমাগত ওইটা থেকে অন্যান্য দিকে ভ্যালুগুলো কমতে থাকে। এটাই দেখো বলা হয়েছে সেকেন্ড প্যারাতে, যে আমরা ক্রমানুসারে যদি মানগুলোকে সাজাই, তাহলে মানগুলোর কেন্দ্র বা মাঝামাঝি একটা মানের দিকে ঝুঁকে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়, এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। এবং এই যে মাঝামাঝি মানটা, এই মানটাকে বলে হচ্ছে কেন্দ্রীয় মান। এবং এই কেন্দ্রীয় মান আসলে 3 ধরনের হতে পারে, এই তিনটাই কিন্তু তোমরা ক্লাস 9-10 অবধি পড়ে আসছিলাম, মনে করে দেখো। গড়, মধ্যক, প্রচুরক। গড় নির্ণয়ের একটা পদ্ধতি ছিল, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। আমরা অনেক মানে হাসাহাসি করতাম যে নাম সংক্ষিপ্ত, বাট কত বিরাট ক্যালকুলেশন। এই অধ্যায়ে ওইটা আমাদের কাজে লাগবে, ইভেন এখানে ও আমাদের ক্যালকুলেশন অনেক হেল্প করবে আর কি, অনেক ইজিয়ার করে দেবে অনেক জায়গাতে।
খেয়াল করো তাহলে কেন্দ্রীয় মান হতে পারে গড়, মধ্যক, এরপর হচ্ছে প্রচুরক। যারা ইংলিশ ভার্সনে আছো, গড় বলতে বোঝানো হয় হচ্ছে ইংলিশে বলা হয় হচ্ছে মিন, মধ্যক মানে হচ্ছে মিডিয়ান, এটাকে মধ্যমাও বলে, বুঝছো, মিডিয়ানকে বাংলায় মধ্যমা বলে, আর প্রচুরক মানে হচ্ছে মোট। সো কেন্দ্রীয় মান ক্ষেত্র বিশেষে আমরা এই 3 ধরনের ব্যবহার করতে পারি, এক এক ক্ষেত্রে এক একটা তাৎপর্যপূর্ণ হয়। এই ক্ষেত্রে আমরা গড়টা নিছি আর কি। তাহলে কি দেখলাম যে গড় যে উচ্চতাটা সেটা ধারণকারী মানুষের সংখ্যাটা কিন্তু বেশি। এটা শুধু আমার এই উচ্চতার এক্সাম্পল না, তুমি অন্যান্য অনেক ক্ষেত্রে চিন্তা করো। তুমি একটা কাজ করতে পারো, কিছু ধরো ইউটিউব প্লেলিস্ট থাকে, ধরো আমরা এই যে প্লেলিস্টগুলো বানাই, আমি ধরো রিসেন্ট বানাচ্ছি, ধরো সিনিয়র যে টিচাররা আছে, ACS এর যে টিচাররা আছে, তাদের ধরো অনেক ভিউজওয়ালা যে প্লেলিস্টগুলো, তুমি ওইগুলোতে ফার্স্ট যে ভিডিও মোটামুটি কম্পারেটিভলি সেম ভিউজওয়ালা ভিডিওগুলোর যদি লাইক কাউন্ট দেখো, দেখবে মোটামুটি সেম, মানে সেটা একটা স্যাচুরেটেড লেভেলে চলে আসে একটা পর্যায়ে গিয়ে, মানে ওই ব্যালেন্সটা মেনটেন করে, কারণ ওই অ্যাভারেজটা মেনটেন করে। যাদের ক্লাস কোয়ালিটি ভালো বা স্টুডেন্টরা উপকৃত হচ্ছে, তাদের ক্লাসে লাইকের যে অ্যাভারেজটা সেটা মোরলেস সবার ক্ষেত্রে সেম থাকে। তাহলে যে কোনো ক্ষেত্রে আমার এখন ইনস্ট্যান্টলি এটা মাথায় আসছে, তুমি খেলোয়াড়দের অ্যাভারেজ দেখতে পারো, খেলোয়াড়দের ব্যাটিং যে পরিসংখ্যান থাকে, বোলিং পরিসংখ্যান থাকে, এগুলো দেখতে পারো, মানে একটা সেন্ট্রাল ভ্যালুর দিকে টেন্ডেন্সিটা বেশি থাকে, এবং এই সেন্ট্রাল ভ্যালু 3 ধরনের হতে পারে। তাহলে এই চ্যাপ্টারে কি ভাই আমরা এই সেন্ট্রাল ভ্যালুগুলো নিয়ে পড়বো বা এই কেন্দ্রীয় প্রবণতাটা নিয়ে পড়বো? না, অ্যাকচুয়ালি আমরা ওই তথ্য যে উপস্থাপন করলাম সেখানে অন্যান্য মানগুলো এই সেন্ট্রাল মান থেকে কতটা বিচ্যুত বা অন্যান্য সকল মানের এই সেন্ট্রাল মানের সাথে কতটা ব্যবধান, সেটাকে বলা হয় বিস্তার। আমরা ম্যাথমেটিক্যালি বিভিন্ন টার্ম দিয়ে এই বিস্তারটাকে পরিমাপ করব, এটাই হচ্ছে আমাদের বিস্তার পরিমাপ, এবং এটার উপরেই হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে। আমি আরেকটা উদাহরণ দেখাই। ফর এক্সাম্পল, এটা হলো আমি ইন্টারনেট থেকে নিছি আর কি, যে নাম্বার অফ বুকস রেড ইন লাস্ট ইয়ার আর কি, গত বছর কি পরিমাণ বই পড়া হয়েছে। দেখো খেয়াল করে, 8টা বই পড়ছে এক বছরে এমন মানুষের সংখ্যা হলো সবচেয়ে বেশি। এই পাশে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা বা মানুষের সংখ্যা বলতে পারো, যে 140 জন ব্যক্তি গত বছরে হচ্ছে 8টা বই পড়ছে, এটা সংখ্যা দেখো সবচেয়ে বেশি, এটাই হলো ধরো অ্যাভারেজটা। আর এদিকে যদি তুমি 9টা বইয়ের কথা দেখো, সেটা কিন্তু 8 যাই হোক সেটার কাউন্টটা কিন্তু কম, 100। তুমি 6টা বই দেখো, আরও কম, দেখো 60। আমার জন্য মনে হয় এটা হবে 0, সরি, বইয়ের সংখ্যা হবে 0 আর কি, এরকম আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানেও দেখা একটা সেন্ট্রাল ভ্যালুর দিকে কিন্তু টেন্ডেন্সি থাকতেছে। তো আমরা এই অধ্যায়ে পড়ব এই ভ্যালুটা আমাদের সেন্ট্রাল ভ্যালু থেকে কতটা বিচ্যুত বা ওর ব্যবধানটা সেন্ট্রাল ভ্যালুর সাথে কতটুকু, এইটাই হলো আমরা এই অধ্যায়। ধরো এই যে 11, ওর ব্যবধান সেন্ট্রাল ভ্যালুর সাথে কতটুকু। এখন তুমি যদি বলো ভাই ব্যবধান মানে কি জাস্ট বিয়োগফল এই যেটা, মানে এমন না, এটা অনেকভাবে তুলনা করা যাইতে পারে, ওই টার্মগুলো আমরা একটু পরে দেখব। বুঝতেছি? তাহলে এটাই দেখো ফর্মালি এখানে সুন্দর করে বলা আছে যে কোনো নিবেশনের বিস্তার বলতে নিবেশনের কেন্দ্রীয় মান হতে অন্যান্য যে মানগুলা তাদের যে ব্যবধানটা, তাদের যে বিচ্যুতিটা, সেটাকে আমরা বলতেছি বিস্তার। আর এটাই আমরা যখন গাণিতিক বিভিন্ন পরিমাপ করব সেটাকে আমরা বলতেছি বিস্তার পরিমাপ। বুঝতে পারছো? এই বিস্তার পরিমাপ আমরা করি হচ্ছে বেসিক্যালি দুই ভাবে। বিস্তার পরিমাপ করা হয় হচ্ছে দুই ভাবে, অনপেক্ষ বিস্তার পরিমাপ আর হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। অনপেক্ষকে পরম বিস্তার পরিমাপ বলে, মানে এখানে আমরা অ্যাকচুয়ালি বিস্তার পরিমাপের অ্যাকচুয়াল যে ভ্যালু সেটা পাবো, অ্যাবসোলুট ভ্যালুটা পাবো। আর আপেক্ষিক তো বুঝতেছে, এটা হলো রিলেটিভ, এখানে কম্প্যারিজন করা হয়, এখানে তুমি অ্যাকচুয়াল ভ্যালু পাচ্ছ না। ফর এক্সাম্পল, আমাদের রহিম আর করিম দুইজন ব্যক্তি আছে। এখন রহিম কোনো একটা পরীক্ষায় ধরো পাইছে 50, আর করিম সেই পরীক্ষায় পাইছে ধরো 70। এখন এই যে দুইজনের নাম্বার আমি তোমাকে সরাসরি দিয়ে দিলাম, এটা কিন্তু তারা তাদের প্রাপ্ত নম্বরের পরম মান বা অ্যাবসোলুট ভ্যালু অ্যাকচুয়ালি যতটুকু পাইছে। আমি যদি তুলনা করি যে তাহলে রহিম করিমের সাপেক্ষে কত পাইছে, সেটা কিন্তু এরকম বলবা যে 50 পাইছে 70-এর সাপেক্ষে। তাহলে এটা কি হয়, একটা ফ্র্যাকশন হয়, তুলনা দিচ্ছে তোমাকে, তুমি শতাংশে নিয়ে যেতে পারো, ইনটু 100% করে শতাংশে নিতে পারো। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা বেসিক ক্যালকুলেশনে সচরাচর করেই থাকি, যে এটা হলো আমাদের পরম মান বা অ্যাবসোলুট ভ্যালু, এটা হলো রিলেটিভ ভ্যালুটা, মানে একটার সাপেক্ষে আরেকটা, একটা সাপেক্ষে আরেকটা কত গুণ, কত শতাংশ। ঠিক একই রকমভাবে বিস্তার পরিমাপ আমরা দুইভাবে করতে পারি। এই 4টা গাণিতিক পদ্ধতি আছে যেখানে আমরা সরাসরি পরম মান পাচ্ছি, আর ওই পরম মানগুলাই যদি আমি পরম মান না নিয়ে রিলেটিভ ভ্যালু নেই, তখন হলো এই 4টা পাচ্ছি। এখন বইয়ে দেখবা আলাদা করে এই 4টা দেওয়া, তারপর এই 4টা দেওয়া। আর বিশ্বাস করো, আমি নামগুলো এমনভাবে দেখো পাশাপাশি লিখি, তুমি নামগুলো দেখেও গেস করতে পারবা। পরিসর যে ক্যালকুলেট করতে পারে সে পরিসরাঙ্কও পারবে, গড় ব্যবধান যে পারে গড় ব্যবধানাঙ্কও পারবে। সো আমরা একদম প্যারালালি পড়বো দুইটা একসাথে, একটা স্লাইডের মধ্যে দুই পাশে দুইটা থাকবে। বুঝতে পারতেছো? তো আজকের ক্লাসে হচ্ছে আমরা 1 নাম্বার 2 নাম্বার আর হলো 4 নাম্বার কভার করব। পরিমিত ব্যবধান আর বিভেদাঙ্কটা হলো একটু বড়, এবং এটা হলো সিকিউর গ নাম্বারে আসে, মানে ধরেই নেওয়া যায় সিকিউর গতে এটাই আসবে, খ বা গতে এটাই ধরো সার্টেন। তবে বাকিগুলা বুঝতে হবে, মানে অন্যগুলা না বুঝলে তুমি ডিরেক্টলি ওই 3 নাম্বারটা করতে পারবে না। দ্যাটস আজকের ক্লাসে বাকি 3টা আমরা কভার করতেছি। আর
কালকে বলতে নেক্সট ক্লাসে হচ্ছে পরিমিত ব্যবধান বা বিভেদাঙ্ক পড়তেছি। তাহলে আমরা কি করতেছি, অনেক সময় হয় যে পড়তেছি বাট হারায় যায় কি করতেছি। আমরা দেখলাম যে তথ্য উপস্থাপন করা হলে সেটা অ্যানালাইসিস করে আমরা দেখতে পাচ্ছি যে উপাত্তগুলোর যে মান সেটা সেন্ট্রাল একটা ভ্যালুর দিকে আগাচ্ছে। এই ঘটনা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। আর এই যে কেন্দ্রীয় যে মান, অন্যান্য মানগুলো এখান থেকে কতটুকু বিচ্যুত বা এদের যে ব্যবধানটা, সেটাই আমাদের বিস্তার। এই বিস্তারটা আমরা বিভিন্ন গাণিতিক পদ্ধতিতে মাপি বা ক্যালকুলেট করি, সেটাই আমাদের বিস্তার পরিমাপ। এটা আমরা দুই পদ্ধতিতে করতে পারি, একটা অ্যাবসোলুট ভ্যালু মানে অনপেক্ষ, আর একটা রিলেটিভ ভ্যালু মানে হচ্ছে আপেক্ষিক। বলো ক্লিয়ার কিনা? এই জিনিসটা দেখো ফর্মালি সুন্দর করে এখানে বলা আছে, তোমরা রিড আউট করো। আমরা যখন পরমটা নিচ্ছি তখন দেখো আমরা মূল এককে মান পাচ্ছি, এবং এটাই কিন্তু অবভিয়াস হওয়ার কথা। এখানে তুমি একদম পরমভাবে মানটা পাচ্ছ, সেটা কিন্তু মূল এককে ভ্যালুটা পাচ্ছ। কিন্তু যখন আপেক্ষিকে তুমি যাচ্ছ তখন কিন্তু আর মূল এককে ভ্যালু পাবা না, তখন একটা এককবিহীন সংখ্যা পাবা, ফ্র্যাকশন পাবা বা শতাংশ পাবা। বুঝতে পারলাম? সেগুলো একটু রিড আউট করতে পারো আর কি। তো আমরা শুরু করে দিব আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে। প্রথমে পরিসর দেখব, তার আগে একটু বেসিক জিনিসপাতি দেখা উচিত। যেমন ধরো খেয়াল করে আমি একটা জিনিস মনে বলে আসি না, ভুলে গেছিলাম, ওই যে সেন্ট্রাল যে ভ্যালু, এটা কিন্তু একই সাথে মিন, মিডিয়ান, মোড যে কোনোটাই হইতে পারে। তো দেখবা মাঝে মাঝে কোথাও লেখা থাকতে পারে যে গড়। এখন কোথাও গড় দেখে এই চ্যাপ্টারে শুধু এটা চিন্তা করা যাবে না শুধু গড়কে বোঝাচ্ছে। গড় মানে তোমার মাথায় থাকবে এটা কেন্দ্রীয় মান। কেন্দ্রীয় মান গড়ও হতে পারে, মধ্যকও হতে পারে, প্রচুরকও হতে পারে। এক এক ঘটনায় এক এক উপাত্তে এক একটা তাৎপর্যপূর্ণ হয়। সো গড় দিয়ে ওখানে ইন জেনারেল সকল কেন্দ্রীয় মানকেই বোঝাচ্ছে, এটা জাস্ট মাথার মধ্যে রাখো। তাহলে কেন্দ্রীয় মানটা এই তিন ধরনেরই কিন্তু হইতে পারে। যেমন দেখো এখানে দুইটা জিনিস দেওয়া, প্রায় এমসিকিউতে দিয়ে দিতে পারে আমাদেরকে। কি বলা ঘটনা দুইটা দেওয়া আছে, একটা হলো দুই বা ততোধিক নিবেশনের মধ্যক মান। এই যে আবার মধ্যক দেখে কি চিন্তা করব, গড় দেখে যেমন চিন্তা করতে হবে কেন্দ্রীয় মান, এই মধ্যক মানেও চিন্তা করতে হবে কেন্দ্রীয় মান। বুঝছো? মধ্যক মান বলতে বুঝাইতেছে ওরা কেন্দ্রীয় মান। কেন্দ্রীয় মান দুইটা ঘটনার সমান, কিন্তু তাদের গঠন ভিন্ন হতে পারে। মানে কি একটু খেয়াল করে দেখো তো, এই যে উপাত্ত এ, এদের যদি আমি গড় নিই বলো তো 100 আসবে না? তুমি উপাত্ত বি, উপাত্ত সি, এদের ক্ষেত্রে একটু ক্যালকুলেট করে দেখো কষ্ট করে, আসলে এদের ক্ষেত্রেও 100 আসবে। তাহলে এদের তিনজনেরই আমার গড় মান অর্থাৎ কেন্দ্রীয় মান একই আসলো, কিন্তু এদের গঠন দেখো আলাদা। একটার গঠন সব 100, আর এটার গঠন কত বেশি 140, আবার কম, মানে আপ ডাউন করতেছে। পরেরটাও ভিন্নভাবে আপ ডাউন করতেছে, এখানে জিরো আছে। সো গঠনগতভাবে এরা পুরোপুরি আলাদা, বাট এদের যে কেন্দ্রীয় মান সেটা সেম। এটাই বলে দিচ্ছে যে কেন্দ্রীয় মান সমান হলেও গঠন ভিন্ন হতে পারে। উল্টাটাও সম্ভব, গঠন একই হলেও কেন্দ্রীয় মান ভিন্ন হতে পারে। ওইটাই দেখো পরেরটায় দাও, দেখো এদের গঠন একই, সবার মান সেম 70 70 70, 60 60 60, 30 30 30, বাট এদের যদি কেন্দ্রীয় মান বের করো আলাদা আলাদা কিন্তু আসবে। এটার কেন্দ্রীয় মান আসবে বা গড় আসবে 70, এটার আসবে 60, এটার আসবে 30। বুঝছো? এই দুটো জিনিস একটু মাথায় রেখে দিতে পারো। আমরা এখন স্টার্ট করে দিই আমাদের বিস্তার পরিমাপ যে আছে পরপর। সবার প্রথমে হচ্ছে আমরা পরিসর দেখব। তো দেখো পরিসর হচ্ছে একদম বাচ্চাদের জিনিস। পরিসর হলো বেসিক্যালি রেঞ্জকে বোঝায়। খেয়াল করো কি বলছে, পরিসর হলো বিস্তার পরিমাপের প্রথম এবং সর্বাপেক্ষা সহজ সরল একটা পদ্ধতি। উপাত্তের সবচেয়ে বড় মান থেকে যদি আমরা সবচেয়ে ছোট মানকে বিয়োগ করি বা ব্যবধানটা নেই, সেটাই বেসিক্যালি আমাদের কি বলো পরিসর, বা ইংলিশে যেটাকে বলা হয় রেঞ্জ অফ ডেটা। বুঝতে পারলাম? আর এটা একটু বুঝতে হলে আমাদের একটা বেসিক আসলে দেখে আসা উচিত। এটা যদিও তোমরা জানার কথা, দ্বারা আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। মানে উপাত্তকে তুমি নিবেশন করতে পারো বা উপস্থাপন করতে পারো দুইভাবে। একটা জাস্ট দেখো 30 জন কি কি নাম্বার পাইছে, জাস্ট নাম্বারগুলো বলে দিছো, কোনো ক্লাসিফাই করনি, এটাকে বলা হয় অশ্রেণীবদ্ধভাবে তুমি উপস্থাপন করছো। আর পরের দুইটা দেখো ক্লাসিফাই করে দিছো, যে আমার 10 থেকে 20-এর মধ্যে পাইছে 5 জন, এই যে, এরপর 20 থেকে 30-এ পাইছে 6 জন, 30 থেকে 40-এ পাইছে 10 জন, তাহলে এটাও দেখো 10 পাইছে 4 জন, 20 পাইছে 6 জন। তাহলে এটা হচ্ছে আমাদের শ্রেণীবদ্ধ উপাত্ত। সুন্দর করে আমরা ক্লাসিফাই করে ওইটার আন্ডারে যে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা সেটা আমরা বলে দিছি। আর এখানে জাস্ট ডেটাগুলো বলে দিছি যে 30 জন যে যে নাম্বার পাইছে এক্স্যাক্ট মানগুলো জাস্ট এই, কোনো ক্লাসিফিকেশন নাই। তাহলে এটা হলো অশ্রেণীবদ্ধ। এখন শ্রেণীবদ্ধটা আবার দুই রকম হইতে পারে। যেমন এখানে দেখো, এখানে যে শ্রেণীসীমাটা এটাকে বলা হয় অবিচ্ছিন্ন। কেন দেখো 10 থেকে 20-এ শেষ হইছে, আবার পরেরটা 20 থেকেই শুরু হইছে, মাঝখানে কোনো ফাঁকা নাই, মানে গ্যাপ নাই, যেখানে শেষ ওখান থেকেই শুরু। আমি যদি তথ্যটা এইভাবে উপস্থাপন করতাম যে আচ্ছা এখানে প্রথম যে শ্রেণীটা সেটা হবে 11 থেকে 20, তারপরে শ্রেণী ধরো 21 থেকে 30, তারপরে শ্রেণী ধরো 31 থেকে 40 অ্যান্ড সো অন। এখানে হইতে পারে অন্যান্য জিনিস, ধরো 5 6 10, এরকম করে আমি একটা উপাত্ত উপস্থাপন করলাম। তাহলে এইটার যে শ্রেণীসীমাটা সেটাকে বলা হয় হচ্ছে বিচ্ছিন্ন। কেন দেখো 11 থেকে 20-এ শেষ হয়েছে, এরপর আবার 21 থেকে শুরু হয়েছে, যে 20 থেকে 21 মাঝখানে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে এটা হলো আমাদের বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। আর উপরেরটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। কি বলো? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি।
তাহলে ছোটোবেলায় দেখে আসছো, তাও একটু দেখাই দিলাম, কারণ পরিসর বের করার সময় এটা বুঝতে হবে। যেমন দেখো আমাদের যদি বলে এখান থেকে পরিসর বের করো, আমরা জাস্ট কী করবো, আমার সর্বোচ্চ মান লাগবে, সর্বনিম্ন মান লাগবে। এখানে আবার বসে বসে খুঁজবো যে সর্বনিম্ন 30ই মনে হচ্ছে, 30-এর ছোটো কিছু দেখলাম না, 2 কিছু নাই, দেন সর্বোচ্চ হচ্ছে 85, না 90, এই তাহলে জাস্ট 2টা মান খুঁজে বের করবা। বলে এমসিকিউর জিনিসপাতি। পরিসর কি হবে, 90 মাইনাস হচ্ছে 30। পরিসর কীভাবে ডিরেক্টলি লিখতে পারো, আর বা হচ্ছে রেঞ্জ, তাহলে আমাদের ভ্যালু চলে আসলো কিন্তু 60। তাহলে পরিসর যদি বের করতে পারি, পরিসরাঙ্ক কিন্তু নতুন কিছু না। খেয়াল করে দেখো, ওই যে ক্ষুদ্রতম আর বৃহত্তম মান তুমি বের করলে না, তাদের ব্যবধান বের করলে না, সেটাকে এদের সমষ্টি দ্বারা ভাগ করো বা যোগফল দ্বারা ভাগ করো, তাইলে যেটা পাবা সেটাই পরিসরাঙ্ক। এবং এটা যেহেতু একটা রেশিও বা তুলনা আপেক্ষিক ভ্যালু, এটাকে আমরা ফ্র্যাকশন আকারে না রেখে মাঝে মাঝে পার্সেন্টেজেও প্রকাশ করি। তাহলে এটা কি হবে দেখো, এটা হলো আমাদের হাই মাইনাস হচ্ছে লো, বা হাইয়েস্ট মাইনাস মিনিমাম, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, এভাবে দেওয়া উচিত। হাই মাইনাস লো কেমন লাগতেছে? তাহলে ম্যাক্স মাইনাস হচ্ছে মিন, এটা হলো আমাদের সরাসরি রেঞ্জের ভ্যালু। আর যদি বলে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, সিআর দিয়ে প্রকাশ করতেছে, সেটা হবে সেই ম্যাক্স আর মিনের ব্যবধান, বাট কিসের সাপেক্ষে? দুইটার সমষ্টির সাপেক্ষে। বলো, তাহলে দুইটাকে আলাদা করে শেখার কোনো কারণ আছে? একেবারেই না। কিন্তু একটা হলো অ্যাবসোলুট ভ্যালু, একটা হলো আপেক্ষিক ভ্যালু। বুঝতে পেরেছো? তাহলে এই উপায়ে আমাদের কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ কি হবে? সিম্পলি 90 মাইনাস 30, আর নিচে হবে 90 প্লাস 30। তাহলে উপরে আসতেছে 60, নিচে 120। এগুলো একদম বাচ্চাদের জিনিসপাতি, 50% আসবে আনসার। এগুলো আর কি বলবো বলো? তাহলে দেখো, শ্রেণী আমাদের যদি এরকম অবিচ্ছিন্ন উপাত্ত থাকে, তখন আমরা ডিরেক্টলি জাস্ট যোগ বিয়োগ করে উত্তর বের করে ফেলতে পারি। আর যদি এরকম বিচ্ছিন্ন উপাত্ত দিয়ে দেয়, সরি কি বললাম, অবিচ্ছিন্ন কেন বলতাম, এটা আমি বুঝতে চাইছিল অশ্রেণীবদ্ধ উপাত্ত, জাস্ট র্যান্ডমলি তোমাকে দিয়ে দিছে, কোনো শ্রেণীতে ফেলায়নি। আর এরকম শ্রেণীতে ফেলাইলে তখন খুঁজতে হবে যে এই প্রথম শ্রেণীর সর্বনিম্ন হচ্ছে 10, আর শেষ শ্রেণীর সর্বোচ্চ হলো 70। তখন এইভাবে করবা 70 মাইনাস 10। স্টিল কিন্তু সহজ, স্টিল সহজ জিনিস। আর কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ কি হবে? 70 মাইনাস 10 ডিভাইডেড বাই 70 প্লাস 10। বলো বুঝলাম কিনা? পরেরটা দেখো, এখানে ধরো আমাদের সর্বপ্রথম শ্রেণী সর্বনিম্ন কত? 10, আর সর্বশেষ শ্রেণী সর্বোচ্চ কত বলো? 60। তাহলে আসবে 60 মাইনাস 10, এটা হলো রেঞ্জ। আর কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ হবে সিম্পলি 60 মাইনাস 10 ডিভাইডেড বাই 60 প্লাস 10। এখন একটা মজার বিষয় আছে, খেয়াল করো, যদি এরকম হয়, এই যে এরকম বিচ্ছিন্ন শ্রেণীসীমা দিয়ে দেয় আমাদের, প্রথমত তো এটা শ্রেণীবদ্ধ উপাত্ত, বাট সেখানে যদি বিচ্ছিন্ন থাকে, তাহলে না বিয়োগ করলে উত্তর পাবা না। আইদার এটাকে অবিচ্ছিন্ন বানাও, অর এই দুটার বিয়োগফল নিয়ে এক যোগ করে দাও। ধরো আমাকে পার্টিকুলার এই শ্রেণীর পরিসর বের করতে দিল, এই যে একটা শ্রেণীর পরিসর ধরো বের করতে দিয়েছে এই 11 থেকে 20, তখন জাস্ট দুটা বিয়োগ দাও, 20 থেকে 11 বিয়োগ করলে কিন্তু 9 হয়, বাট এখানে অ্যাকচুয়ালি পরিসর হচ্ছে 10, কারণ 10টা সংখ্যা আছে। সেটাকে আমরা এভাবে করে চিন্তা করব, তখন হবে ম্যাক্স মাইনাস হচ্ছে মিন, তার সাথে আবার এক যোগ করতে হবে। এটা কিন্তু ছোটবেলায় পড়ে আসছো, এটা কিন্তু ছোটবেলায় পড়ে আসছো রেঞ্জের যে ভ্যালুটা, তখন এই ক্ষেত্রে এরকম হবে আর কি। বুঝতে পারলাম? তার থেকে বেটার হচ্ছে এটাকে অলওয়েজ অবিচ্ছিন্ন বানায় নাও। কীভাবে বানাবা? 0.5 কম 0.5 বেশি, মানে এভাবে লিখবা 10.5 থেকে 20.5। দেখো ওখানে 10.5 বাড়াইছি, এখানে 11 থেকে 0.5 কমাইছি। 20 থেকে বাড়াইলে 20.5, আবার 11 থেকে কমাইলে 10.5। দুইটার পার্থক্য এবার নিয়ে দেখো, এবার বিয়োগ করলে কিন্তু সরাসরি 10 আসতেছে। বুঝছি? তাহলে ইজি জিনিসপাতি, জাস্ট এই কেসটা একটু খেয়াল রাখো, এই কেসটা একটু খেয়াল রাখলেই হবে। তাহলে আমাদের পরিসরের কাজ শেষ, একদম ইজি জিনিসপাতি। পরিসরের মধ্যে আসলে সরাসরি আমরা বিস্তার পরিমাপ করি না, তবে এটা একটা পার্ট হিসেবে দিছে আর কি। ওকে, দেন হচ্ছে আমাদের গড় ব্যবধান বা গড় বিচ্যুতি, যেটাকে বলা হয় মিন ডেভিয়েশন, এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ এটা, মিন ডেভিয়েশন। আর এটা যদি কোনো কিছু সাপেক্ষে আমরা বের করি, তখন সেটাকে বলা হয় হচ্ছে গড় ব্যবধানাঙ্ক। যেমন দেখো, আমরা একটু আগে যে গ্রাফটা আঁকাইছিলাম, আমাদের উচ্চতার গ্রাফ, কই গেল, এই যে এটাই তো দেখো অ্যাকচুয়ালি গড়ের মান, উচ্চতার যে গড়, অন্যান্য যে কোনো উচ্চতার ভ্যালুর এই গড়ের সাথে যে ব্যবধান, এটাই কিন্তু আমাদের গড় ব্যবধান। তাহলে দেখো বিস্তার কিন্তু এটাকেই বোঝানো হচ্ছিল, যে অন্যান্য তথ্যের গড় বা কেন্দ্রীয় মানের সাথে যে ব্যবধান, সেটাই কিন্তু আমাদের বিস্তার ছিল। আর এটা ক্যালকুলেট করার যে অ্যাকচুয়াল প্রসেসটা, সেটা একটু বুঝতে হবে। আমি আগে র্যান্ডম একটা তথ্য দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। ফর এক্সাম্পল, আমি 3টা নাম্বার নিব, নাম্বারগুলো হচ্ছে 7, 8, কত হলো 15, 15 আর 9 24, 24 আর 12 36। আমাকে এদের গড় বের করে দাও। বলো তো এদের গড় কি হবে? এক্স বার দিয়ে প্রকাশ করা হয়। গড় হচ্ছে দেখো, যোগ করে 4 দিয়ে ভাগ করব, তাহলে বেসিক্যালি আসবে 36 ভাগ হচ্ছে 4। এবার 9 আসছে গড়। আমরা কি চাই? গড়ের ব্যবধান চাই। তাহলে বলো 9-এর সাথে এই যে উপাত্ত, তার ব্যবধান কত? 2। 9-এর সাথে ওর ব্যবধান কত? 1। 9-এর সাথে এর কোনো ব্যবধান নাই, 9-এর সাথে এর ব্যবধান কত? 3।
তাহলে এই প্রত্যেকটাই কি আলাদা আলাদা করে গড় ব্যবধান? না, এই গড়ের সাথে প্রত্যেকটা উপাত্তের ব্যবধান বের করে ব্যবধানগুলোর আবার সাম করো, অর্থাৎ 2 যোগ 1 0 3, এটাকে আবার 4 দিয়ে ভাগ করো। তাহলে কত আসে দেখো, 3 3 6, 6/4 বা 3/2, মানে 1.5 আসবে হচ্ছে গড় ব্যবধানের মান। বলো বুঝলা কি না? এটা হলো গড় ব্যবধান বের করার বেসিক যে পদ্ধতি। তাহলে এখানে কি ঘটলো, আমরা আগে গড় ক্যালকুলেট করলাম, প্রত্যেকটা উপাত্তের গড়ের সাথে ডিফারেন্স দিছি, সেই ডিফারেন্সগুলো আবার যোগ করে আবার সেটার গড় মানে যোগ করে 4 দিয়ে ভাগ, মানে উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ, মানে আবার ওই গড় ব্যবধানের গড় করছি। এটাকেই বলা হয় গড় ব্যবধান বা মিন ডেভিয়েশন। বলো বুঝতে পারলা কি? দেখো তো আমি এটাকে কি এরকম দাঁড় করাইতে পারি যে মিন ডেভিয়েশনকে এমডি দিয়ে লেখা হয়, বুঝছো? এটাকে হচ্ছে এমডি দিয়ে লেখা হয়। আর তাহলে গড় ব্যবধানাঙ্ক কি জিনিস? গড় ব্যবধানাঙ্ক কিছুই না। তুমি কি বের করলা বলো তো? গড় বের করলো না, গড়ের সাপেক্ষে গড় ব্যবধান, তাকেই বলা হয় মিন ডেভিয়েশন। এর কোএফিসিয়েন্ট মানে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন সিএমডি দিয়ে প্রকাশ করা হয়। এটা হবে মিন ডেভিয়েশন বা গড় ব্যবধান কিসের সাপেক্ষে? গড়ের সাপেক্ষে। এখন বোঝার বিষয় হচ্ছে গড় ব্যবধান কিন্তু সবসময় গড়ের সাপেক্ষে বের করে না। তোমাকে আমি বলছিলাম গড় মানে গড় না, গড় মানে হচ্ছে কেন্দ্রীয় মান। কেন্দ্রীয় মান এখন 3 ধরনের হতে পারে। কি কি? গড়ও হতে পারে, মধ্যমাও হতে পারে, প্রচুরকও হতে পারে। সো মাথায় চিন্তা করো, এটা হলো কেন্দ্রীয় মানটা, সেই কেন্দ্রীয় মানের সাথে সবার ব্যবধান, তারপরে কেন্দ্রীয় মানের আবার গড় করে দাও, এটাই হচ্ছে আমাদের গড় ব্যবধান। বুঝতে পারছো কিনা? আর গড় ব্যবধানাঙ্ক কি? তোমার যে কেন্দ্রীয় মানের ব্যবধান আসলো সেটা কেন্দ্রীয় মানের সাপেক্ষে কত, যেহেতু এক্ষেত্রে আমি গড় বের করছি, গড় ব্যবধান গড়ের সাপেক্ষে কত, দ্যাটস ইট। বুঝলাম? যেমন এই ক্ষেত্রে যদি ক্যালকুলেট করতাম তাহলে কত আসতো বলো তো? এই ক্ষেত্রে আমাদের সিএমডি আসতো বেসিক্যালি, আমাদের গড় ব্যবধান আসছে হলো 1.5, গড় আসছে 9, বাস এটাকে পার্সেন্টেজে নিয়ে নাও। বলো বুঝতে পারলা কিনা? আশা করি বুঝতে পারার কথা। তোমরা একটু বই থেকে এগুলোর তাৎপর্য পড়বা যে কোনটা বের করে আমার লাভটা কি বা মিনিংটা কি। যেমন পরিসরটা একটু ভাবো, সর্বোচ্চ আর সর্বনিম্ন এই দুইটা জানাটা কেন ইম্পর্টেন্ট বা পার্থক্যটা জানা কেন ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আমরা যে দামাদামি করে বিভিন্ন জিনিস কিনি না, এখন ওই ব্যবসায়ী কিন্তু ফিক্স করে রাখছে যে আমি এইখান থেকে চাওয়া শুরু করব, এই দাম চাওয়া শুরু করব, আর সর্বনিম্ন এই দামে ছাড়বো। তাহলে এটার মধ্যেই কিন্তু সে তার ব্যবসাটা ব্যালেন্স করে। সে যদি বিচক্ষণ না হয়, এখানে প্রপারলি ব্যালেন্স করতে না পারে, তার ব্যবসা কিন্তু ভালো করবে না। এটা ধরো হ্যাঁ একটা এক্সাম্পল দিলাম, একটু সিলি যদিও, আর এরকম অনেক ক্ষেত্রেই তোমার প্রাইসের রেঞ্জটা কিন্তু জানা ইম্পর্টেন্ট, যে সর্বোচ্চ আর সর্বনিম্ন কতটুকু আমি রাখবো, ওই ব্যালেন্সটা যেন প্রপারলি করতে পারি, নাহলে বিজনেসটা ওরকম ওয়ার্ক করবে না। বুঝছো? শুধু বিজনেস না, অন্যান্য আরও অনেক খাতেই দরকার হতে পারে। ঠিক একইভাবে গড় ব্যবধানও কিন্তু ইম্পর্টেন্ট। বুঝাতে পারলাম? এখন এই গড় ব্যবধান নির্ণয় করার জন্য দুইটা পদ্ধতি আছে। প্রথমত, উপাত্ত যদি আমার অশ্রেণীবদ্ধ হয় তাইলে একরকম, শ্রেণীবদ্ধ হইলে আরেক রকম। এটা আপাতত ইগনোর করো। এটা হলো যে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, ওটা আমরা আলাদা করে শিখবো পরের একটা টপিক বা পরের টপিকে কাজে লাগবে দেখে। আপাতত এটা ইগনোর করো। আমরা বলতেছি হলো উপাত্ত দুই রকম থাকতে পারে, একটা হলো শ্রেণীবদ্ধ আর একটা হলো অশ্রেণীবদ্ধ। অশ্রেণীবদ্ধটাই কিন্তু মাত্র দেখলাম। খেয়াল করে দেখো, এই যে উপাত্তগুলো এটা অশ্রেণীবদ্ধ, তোমাকে জাস্ট ডেটাগুলো দিয়ে দিছি, কোনো ক্লাসিফাই করে দেইনি। তাহলে এটার ক্যালকুলেশন কিভাবে করতে হয় আশা করি বুঝে ফেলছো। কিন্তু আমরা কি করি দেখো তো, আগে হলো গড় বের করি, পরে গড়ের সাথে সবার ইন্ডিভিজুয়াল ব্যবধান নেই, সেই ব্যবধানের আবার গড় বের করি। তাহলে এটাকে দেখো তো, আমি কি এইভাবে একটু সুন্দর করে লিখতে পারি? এটাকে কি আমি এইভাবে লিখতে পারি? খেয়াল করো, আমাদের অনেকগুলো উপাত্ত দেওয়া আছে, কিভাবে? অশ্রেণীবদ্ধ আকারে। তাহলে আমার মাথায় চলে আসবে এটা হলো অশ্রেণীবদ্ধ পদ্ধতিতে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। অ্যান্ড সিকিউতে আসলে এগুলো চার্ট করে করতে হয়। আমি প্রসেসটা দেখাচ্ছি। তাহলে আমাদের প্রথম কাজ দেখো, গড় নির্ণয় করা। গড় মানে কি? গড় মানে হচ্ছে এক্স বার। সেটা কি হয় দেখো, এই প্রত্যেকটা উপাত্তকে যদি আমি এরকম বলি যে এটা x1, এটা x2, এরকম করতে করতে আমাদের অনেকগুলো উপাত্ত আছে, x10 পর্যন্ত 10টা উপাত্ত দেওয়া আছে। তাহলে এখানেও কি ঘটতেছে, x1 x2 ডট 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 ডট, আমরা x10 অবধি যোগ করব আর ভাগ দিয়ে দিতেছি যতগুলো সংখ্যা। তাহলে কাজ করা যায়, এটা জেনারেল ফর্ম বানাই। চলো, যদি এনটা থাকতো উপাত্ত, তাহলে xn পর্যন্ত n দিয়ে ভাগ করে দিতাম। এটাকেই গণিতে সামেশন চিহ্ন দিয়ে প্রকাশ করে হচ্ছে এইভাবে। দেখো উপরে অনেকগুলো পদের সমষ্টি, তাই একটা সামেশন চিহ্ন দেয় এভাবে। কিসের সমষ্টি? তথ্য বা xi এর। i কি দেখো, 1 2 3, ওই যে x1 x2 x3 এরকম করে x10 বা n পর্যন্ত। তাহলে i এর ভ্যালু যেভাবে দেয় নিচে, i এর ভ্যালু 1 থেকে, এটা আসলে জায়গা নেই, একবারেই জায়গা ইয়ে হয়ে গেছে, একটু মুছে এটা একটু লিখি ভালো মতো। আমরা এইভাবে বলি যে সামেশন অফ xi, যেখানে i এর ভ্যালু 1 থেকে 10 পর্যন্ত, বুঝছো? আর নিচে 10 দিয়ে ভাগ করতেছি। তাহলে এটা কিন্তু আমাদের গড়ের মান। বুঝলাম? তাহলে আমরা গড়ের সাথে সবার ব্যবধান নিব। খেয়াল করো, তাহলে আমি প্রথমে x1 যেটা, তার সাথে গড়ের ব্যবধান নিব।
এটার মড করব, আমরা কিন্তু ব্যবধানের পজিটিভ ভ্যালুটা নিচ্ছি। কারণ খেয়াল করে দেখো একটা আগে আমি যে করলাম এখানে কিন্তু 7 8 হলো ছোট 9-এর চেয়ে, কিন্তু 12 কিন্তু আবার বড়, বাট সবসময় দেখো আমি প্লাস সাইন দিছি, কারণ আমি ব্যবধানের জাস্ট মড যে ভ্যালুটা বা পরম মানটা নিতেছি। বুঝতে পারছো? তাহলে আমাদের এরপরের স্টেপ কি হয়, এই যে কষ্ট করে করে এই প্রত্যেকটা বের করা, এই যে আবার প্রত্যেকটা সাম করা, x3 এর সাথে ব্যবধান, এরপর কি করছি এরকম করতে করতে 10টার সাথে ব্যবধান বের করছি, তারপর সেটাকে n দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে উপরেও দেখো তো একটা সাম দিয়ে প্রকাশ করা যায় না, উপরেরটাকে তাহলে কি বলা যায়, অনেকগুলা অনেকগুলা xi মাইনাস x বার, এই যে যতগুলা উপাত্ত আছে তাদের ব্যবধান এইটার সাম, যেখানে i এর ভ্যালু 1 থেকে আমাদের 10 পর্যন্ত। পরবর্তীতে এটাকে আমরা n দিয়ে ভাগ করে দিব, তাইলেই কিন্তু আমরা পেয়ে যাব মিন ডেভিয়েশন বা আমাদের গড় ব্যবধান। বলো ফর্মুলাটা দাঁড় করে ফেলতে পারলাম কিনা? মুখস্থ কিছু না, কিন্তু যা করছি সেটাকেই জাস্ট একটু ফর্মাল ফরম্যাটে আমরা দাঁড় করাইছি। এটা পরীক্ষায় কিভাবে আমরা চার্ট অঙ্কন করব খেয়াল করো। প্রথম চার্টটা আমি একদম দেখাচ্ছি, আমাদের কি কি লাগে সেটা অবজার্ভ করে করে আমরা চার্টটা অঙ্কন করব। সবার আগে দেখো আমাদের xi কে পুট করতে হবে। সো আমাদের xi ধরো এই ঘরে গেল, তারপর হচ্ছে আমাদের গড় নির্ণয় করতে হয়, তাহলে এই ঘরে ধরো গড় নির্ণয় করলাম, তারপর গড়ের সাথে ব্যবধান নিতে হয়, মানে হচ্ছে xi মাইনাস x বার, এই এরপর সেটার পরম মান নিতে হয়, তার জন্য ধরো লাস্টের ঘরটা থাকলো। তাহলে দেখো এই ঘরে আমরা নিচ্ছি হলো xi, এই ঘরে নিচ্ছি হলো গড় বের করা, এই ঘরে কি প্রত্যেকটা উপাত্তের গড়ের সাথে যে ব্যবধান আমাদের সেটার মড ভ্যালু লাগে, তাহলে প্রত্যেকটা উপাত্তের গড়ের সাথে যে ব্যবধান তার মড হলো এখানে। বুঝছো? তাহলে কেন 4টা ঘর লাগলো আশা করি বুঝছো। তোমার যা যা তথ্য লাগে ফর্মুলায় দেখো, ওই তথ্যগুলোই জাস্ট এখানে বসায় দাও। তাহলে ভাইয়া জাস্ট ডেটাগুলো ইনপুট দিচ্ছি, কত কত আছে বলো, 18 20 35 55 38, এরপরে 24 45 85 কত 37, এরপর হচ্ছে 53, মনে হয় এটাকে আরেকটু আমরা বাড়ায় নিই। মোটামুটি এই হলো আমাদের সংখ্যাগুলো। এখন গড় মানে কি, এখানে কিন্তু ফর্মুলা লিখতে হবে। গড় মানে, আর মাঝখানে কেন লিখতেছি, কারণ এক এক সংখ্যার কি গড় এক এক রকম, এই সবগুলো মিলাই তো একটা গড় পাবো। তাহলে গড়টা ছিল হলো আমাদের সামেশন অফ যতগুলা উপাত্ত আছে xi, i এর ভ্যালু 1 থেকে 10 পর্যন্ত, সেটাকে ভাগ করে দিব হচ্ছে আমরা n দ্বারা। বা nটা এইভাবে না দিয়ে সাইডে 1/n লেখা বেটার আর কি। দেখো উপরে সামটা কত আসে, আমি ক্যালকুলেটর দিয়ে করি। আচ্ছা সামটা আসতেছে হলো 410, আর আমাদের উপাত্ত আছে 10টা, তাহলে গড় কিন্তু সিম্পলি চলে আসলো 41। বলো বুঝলাম কিনা? এই ক্যালকুলেশন কোনো কিছু বাইরে করার দরকার নেই, সব কিছু হলো ভিতরে করবো। দেন আমাদের এখন এর সাথে প্রত্যেকের ব্যবধান নিতে হবে। স্যার ভাই একটু ব্যবধানগুলো ডিরেক্টলি উঠাই দিচ্ছি, খেয়াল করো ভাই, ব্যবধানগুলো নিছি, তারপর এদের মড ভ্যালু লাগে সেটাও নিছি। দেন আমরা কি করি, এই যে ব্যবধানের মড বা পরম মানগুলো এই সবগুলোকে যোগ করি না, তো নিচে হলো আরেকটা ঘর বানায়, এখন ওই যোগফলটা নির্ণয় করে ফেলো। আচ্ছা এটা যোগ করলে হইলো এরকম 148 আসতেছে, তাহলে আমরা এইটারও কিন্তু সামেশন পেয়ে গেলাম। দেন জাস্ট এটাকে কি করব, উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করে দিব। তো আমি এখন আপাতত এই উপরে জিনিসগুলো কি মুছে দিব, আচ্ছা থাকুক, জায়গা তো আছে। তাহলে আমরা কি পাইলাম, এই যে সামটা, সেই সামটা আমি চার্ট থেকে দেখতেছি 148, সেটাকে n দিয়ে ভাগ করো, n কত আমাদের 10, তাহলে কত আসলো 14.8। এটাই কিন্তু আমাদের গড় ব্যবধান বা মিন ডেভিয়েশন। বলো বুঝলাম কিনা? যে জিনিসটা আমরা কত পিচ্ছি করে এখানে করে ফেলছিলাম, দেখো জাস্ট হাতে ধরে ধরে, সেটাই এখন একটু ঢং করে যে এত বড় করে করলাম, কারণ সিকিউতে যখন আসবে এরকম সুন্দর করে ঘর করে উপস্থাপন করতে হবে। তোমরা কিন্তু এই সাইড ওয়াইজ দাগগুলাও দিবা, মানে একটা রো বরাবর আলাদা করবা, কলামগুলো তো আলাদা আছে, এই আর কি ভাই, আর করিনি। বুঝতে পারলা? যদি আমাদের ইয়ে চাইতো, গড় ব্যবধানাঙ্ক চাইতো, সেটা কি হইতো, গড় ব্যবধানাঙ্ক বা ধরো সিএমডি বের করতে বলছে, সেটা জাস্ট কিছুই না, তোমার যে মিন ডেভিয়েশন সেটাকে গড়ের মান দিয়ে ভাগ করে দাও, গড়ের সাপেক্ষে কত, তাহলে 14.8 কিসের সাপেক্ষে, গড়ের সাপেক্ষে, গড় হলো 41 ইন্টু 100%, বাস এটা করে দাও যা আসে। তাহলে বলো তো ওই গড় ব্যবধানাঙ্ক আলাদা করে পরে পড়ার কোনো মানে আছে? এটার সাথেই তো পড়ে ফেলা উচিত। বলো বুঝতে পারলা কিনা, ক্লিয়ার কিনা? এটা কি করলাম, এটা কিন্তু অশ্রেণীবদ্ধ উপাত্ত। উপাত্ত যখন শ্রেণীবদ্ধ আকারে নাই তখন হলে এরকম সিম্পলি বের করে ফেলি, বাট শ্রেণীবদ্ধ আকারে থাকলে গড় নির্ণয়ে ঝামেলা আছে, এই জন্য আলাদা করে শিখতে হবে। শ্রেণীবদ্ধ আকারে থাকলে গড় নির্ণয় কেন ঝামেলা আছে একটু বুঝাই, খেয়াল করো। ফর এক্সাম্পল, আগে ছোটবেলায় তোমাদের ধরো ক্লাস 5-এর কথা চিন্তা করো, ক্লাস 5-এ কী কী সাবজেক্ট ছিল, ধরো বাংলা ছিল, ইংলিশ ছিল, এরপর হচ্ছে গণিত ছিল বা ম্যাথ, এরপর ধরলাম হলো সায়েন্স, আরেকটা নিব কি, আচ্ছা 4টাই থাকুক। ধরো এই 4টাতে তোমার গ্রেড হলো এরকম, বাংলায় তুমি 5.00 পাইছো, ইংলিশেও 5.00 পাইছো, ম্যাথ ক্লাসে যদি ম্যাথে কম পাও বাণিজ্য তো থাকবে না, সায়েন্সে ধরো বাই এনি চান্স একটু স্লিপ করছে আর কি, এই এরকম পাইছো আর কি। তাহলে আগে তোমার জিপিএ কিভাবে হিসাব করতে বলো তো, গড় করতে না বেসিক্যালি, কেন, যেমন 5 পাইছি, 5 5 5 যোগ হলো 4, সাবজেক্ট হলো 4টা, সরি 3 লিখলাম কেন, সাবজেক্ট হলো 4টা, ভাগ করে দিই কত, 19/4, 19/4 করলে কত আসবে, 4 5 হলো
20 আসার কথা, বাট এখানে 4.8 আসবে খুব সম্ভবত। ধরো আমি একটু করে দেখি, একটু বেশি লিখে ফেলছে বুঝছো, 4.75 আসে আর কি, 4 তো, হ্যাঁ 4.7। আর এখন ধরো তুমি ভার্সিটিতে উঠছো, ভার্সিটিতে উঠে ধরো তুমি ভাইয়ের মতো সিএসসিতে পড়ো, তোমার সিএসসির কোর্স আছে হলো 2টা এই সেমিস্টারে, হলো সিএসসি 1 দেন সিএসসি 2, ট্রিপলির একটা কোর্স আছে আর মেকানিক্যালের একটা কোর্স আছে। এখন ভার্সিটিতে আসলে সিজিপিএ 4-এ কাউন্ট হয়, আমি ধরতেছি 5 ইজিলি আন্ডারস্ট্যান্ড করার জন্য। তো ধর এটা 5-এ 5 পাইছো, এটাও 5 পাইছো, সিএসসিতে তুমি অনেক ভালো, বাট সিএসসির স্টুডেন্টরা যেহেতু ট্রিপলি নিয়ে প্যারা খায়, তুমি ধরো ট্রিপলিতে আগের মতোই 4.50 পাইলা, মেকানিক্যালে 5ই পাইলা। এই এখন ভার্সিটিতে ক্রেডিট আওয়ার বলে একটা বিষয় থাকে, মানে আগে তোমার প্রত্যেকটা সাবজেক্টের ওয়েটেজ সমান, প্রত্যেকটার গুরুত্ব সমান, বাট এখন ওই রকম না, এখন ওয়েটেজ ভ্যারি করে। সেই ক্রেডিট আওয়ার ধরো এখানে দেওয়া আছে, ক্রেডিট আওয়ার কি আপাতত ইগনোর করো, আপাতত ভাবে এটা হলো ওয়েটেজ বোঝাচ্ছে, মানে কার কতটা ইম্পর্টেন্স। তো এটার ক্রেডিট ধরো 3, এটার ক্রেডিটও 3, আর ট্রিপলিটটা ধরো 1.5, মেকানিক্যালও ধরো 1.5। তাহলে এখন তুমি গড় করবা কেমন? এখন সিম্পলি 4টা যোগ করে 4 দিয়ে ভাগ করলে হবে না, এখানে গড়টা করতে হবে হলো এরকম করে, খেয়াল করো। এখন যদি তুমি জিপিএ বা সিজিপিএ যাই বলো সেটা ক্যালকুলেট করতে চাও, সেটা হবে হচ্ছে 5 নিলাম, ঠিক আছে, প্লাস পরের 5ও নিলাম, প্লাস পরের 4.5ও নিলাম, পরের 5ও নিলাম, সবই ঠিক আছে, লাস্টের 5-এ একটু জায়গা লাগবে, সবই ঠিক আছে। বাট যেহেতু সবার ওয়েটেজ সমান না, তাই আমাদের একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে যার ওয়েটেজ যত সেটা দ্বারা তার জিপিএ এর সাথে গুণ করে দিতে হবে। দেখো 3 × 5, পরেরটা কত 3 × 5, হলুদ জিনিসটা খেয়াল করো, পরেরটা কত 1.5 × 4.5, পরেরটা কত 1.5 × 5, এবং ভাগ করতে হবেও এই ওয়েটেজগুলোর যোগফল বা ক্রেডিট আওয়ারের যোগফল, 1.5 যোগ হচ্ছে 1.5। এখানে এভাবে চিন্তা করতে পারো, প্রত্যেকটার ওয়েটেজ সমান, মানে 1:1:1, তাহলে সবগুলো 1 1 1, তাহলে 1 দ্বারা গুণ করা আছে, নিচে 1 যোগ 1 যোগ 1, টোটাল হলো 4। তাহলে ওখানে এখন যদি আমি যোগ বিয়োগ করি আসতেছে হচ্ছে 15। তুমি একটু ক্যালকুলেশন দেখো ভাইয়া, ঠিকঠাক করে থাকলে 4.9167। তুমি বলবো ভাইয়া এটা তো হলো না, কিছু হলো না, এত ছোট বয়সে আমি যেই জিপিএ পাইছি তা দিয়ে আমার গ্রেড কত কমে গেছে, আর এখন এত বড় হয়ে আমাকে কি সান্ত্বনা দিচ্ছে এত কম সেম জিনিস পাওয়ার পর আমার জিপিএ এত বেড়ে গেল কেন? আসলে এখানে প্রত্যেকটার ওয়েটেজ সমান না, যেহেতু উপরের দুইটার ওয়েটেজ বেশি, সেখানে 5 তোলা মানে তোমার জিপিএ একটা ভালো বুস্ট পাইছে, আর ওয়েটেজ কম এরকম একটা সাবজেক্টে জিপিএ ছুটে গেছে বা প্লাস পাও নাই, তাই খুব একটা কিন্তু কমে না, হ্যাঁ কমছে বাট এই আগেরটার তুলনায় কিন্তু কমে না। তার মানে কি বুঝাইলাম, তখন এইরকম ওয়েটেজ থাকে তখন কিন্তু গড় এতটা স্ট্রেইট ফরওয়ার্ড হয় না। তো শ্রেণীবদ্ধ উপাত্তে এই ঘটনাটা ঘটে। কীরকম একটু খেয়াল করে দেখো, তোমাকে উপাত্ত যদি এরকম দেওয়া থাকে, তুমি যদি ডিরেক্টলি গড় করতে চাও হবে না, কারণ এখানে 200 থেকে 300 পর্যন্ত উপাত্তের মধ্যে গণসংখ্যা হলো 12, 300 থেকে 400 এর মধ্যে হচ্ছে 18, প্রত্যেকটার আলাদা আলাদা ওয়েটেজ আছে বা ফ্রিকোয়েন্সি আছে, এখানে সরাসরি তুমি গড় করতে পারবা না, বুঝতেছি? তাহলে এখানে আমরা কি করছিলাম আগেরটায় দেখো, ওই যে ওয়েটেজ সেটা দ্বারা গুণ করে দিয়েছিলাম। একইভাবে এই ক্ষেত্রে যদি তুমি গড় নির্ণয় করতে যাও, হয়ে গেল, এই ক্ষেত্রে যদি তুমি গড় নির্ণয় করতে চাও, তোমার যে কাজটা করতে হবে সেটা হলো, আগে আমরা তো গড় বের করতেছি, উপরে হলো প্রত্যেকটার যে ওয়েটেজ সেটা দ্বারা গুণ করতে হবে। এখন ধরো প্রথম যে তথ্যটা সেটা হলো x1 উপাত্তটা, সেটার ওয়েটেজ হলো f1, যোগ দ্বিতীয়টা হলো x2, ওইটার ওয়েটেজ হলো f2, যোগ তৃতীয়টা হলো x3, ওয়েটেজ হলো f3। এভাবে করতে করতে কতক্ষণ যাবা? যতগুলো উপাত্ত আছে xn fn। ভাগ দিবা কি দ্বারা বলো? ভাগ দিবা হচ্ছে যতগুলো ওয়েটেজ আছে সেগুলা, f1 f2 f3 ডট 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 fn পর্যন্ত। যদি এটা না বুঝে থাকো, মাত্র যা করলাম জাস্ট এটার দিকে একটু খেয়াল করো, হলুদগুলা হচ্ছে ওয়েটেজগুলা বা এফগুলা, আর এক্সগুলা হচ্ছে উপাত্ত ডিরেক্ট যে জিপিএটা সেটা। তাহলে আলটিমেটলি এটাকে যদি আমি একটু সুন্দর করে লিখি, এরকম লেখা যায়, উপরে আসে হলো সামেশন অফ দুইটা জিনিসের গুণফল, কি এফ আই, আই এর ভ্যালু 1 2 3 4 এরকম হবে, একই সাথে এক্স আই, আই এর ভ্যালু 1 থেকে আই এর ভ্যালু এন পর্যন্ত, এবং নিচে ভাগ করা আছে আবার আরেকটা সামেশন দ্বারা। কোন সামেশন? এফ আই এর সামেশন। কেমন সামেশন? আই এর ভ্যালু 1 থেকে এন পর্যন্ত। বলতো যে এটা বুঝে সে এখন এই নোটেশন লিখতে পারবে না, এবং নিচের যে পার্টটা এটাকে সুন্দর করে বড় এন বলা হয়, বুঝছো? শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে এই যে টোটাল যে গণসংখ্যা সেটাকে বড় এন দিয়ে প্রকাশ করে। তাহলে আলটিমেটলি দেখো আমাদের এক্স বার কি দাঁড়াচ্ছে, উপরে হলো সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই কি থাকতেছে বলো? বড় এন, বা সামনে একটা 1/n রাখতে পারো আর কি, আই এর ভ্যালু 1 থেকে এন পর্যন্ত। বলো বুঝতে পারলা কিনা? তাহলে এখনের গড় কিন্তু আগের থেকে আলাদা, ডিফারেন্টভাবে ক্যালকুলেট করতে হইতেছে, এই জন্য এখনের গড় ব্যবধানও আলাদা। এখন যখন গড় ব্যবধান করবা তখনও কি করতে হবে জানো? এই যে তোমার x1 যেটা, তার সাথে আগে এক্স বারকে নিবা, এগুলো তো নিলা, এই প্রত্যেকটাকে তো যোগ করলা, সেগুলোও ঠিক আছে, কিন্তু তার সাথে আবার এফআই গুণ করে করে যোগ করতে হবে,
বুঝতেছি। তো এখানে গড় ব্যবধানেও ইস্যু আছে, বাট সমস্যা নেই। প্রসেসটা কি আমরা দেখো, আমি স্লাইডটা জাস্ট কপি করে নিচ্ছি, আমি তোমাদের সুন্দর করে এখন প্রসেসটা দেখাই দিচ্ছি, একবার দেখে ফেললে আর কোনো ইস্যু হবে না। যারা গড় নির্ণয়টা জানতা তাদের তো আর এটা ঝামেলা হওয়ার কথা না। তো আমি উপাত্তগুলো বসাচ্ছি, দেখো আগে আমাদের চার্ট তৈরি করতে হবে, এগুলো চার্টের কোনো বিকল্প নেই। কয়টা ঘর লাগবে আমরা শুরুতে জানি না, আমরা চলো ভাগ ভাগ করে নিই। সবার আগে দেখো আমাদের যে শ্রেণী ব্যাপ্তি সেটা নিলাম। এখন এখানে ঝামেলা হচ্ছে, শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 200 থেকে 300, তুমি এক্সআই ধরবা কতকে? তো 200 থেকে 300 এদেরকে রিপ্রেজেন্ট করে এমন একটা উপাত্ত হচ্ছে এদের মধ্যবিন্দু বা 250। সো এক্সাইট আমি ধরবো এদের মধ্যবিন্দুকে, তাহলে আমার কিন্তু মধ্যবিন্দু লাগবে। মানে আগে দেখো স্পেসিফিক বলা ছিল, আগেরটা তুমি স্পেসিফিক জানতা যে হ্যাঁ 18, 20, 35, বাট এখন তো জানো না, জানো 200 থেকে 300। সো ওদেরকে ভালোভাবে রিপ্রেজেন্ট করে এমন পয়েন্ট হচ্ছে ওদের মধ্যবিন্দু। তো আমরা 250 নিব বা মধ্যবিন্দুর একটা চার্ট করে ফেলবো। তাহলে এটা ধরো আমাদের শ্রেণী ব্যাপ্তি, এখানে আমরা দিচ্ছি মধ্যবিন্দু, সেটাই আমাদের এক্সআই হিসেবে কাজ করবে। এই দেন আমাদের থাকবে হচ্ছে এফআই বা গণসংখ্যা, যেটা ফ্রিকোয়েন্সি, যেটা এফআই থাকতেছে। দেন আমরা নিচ্ছি কি ওই সামেশন অফ এফআই এক্সআই, এই তারপর নিচ্ছি হলো গড়, এই তারপর গড়ের সাথে হলো ব্যবধান। ফাইনালি আরও একটা ঘর লাগবে, কারণ এই গড়ের সাথে যে ব্যবধান সেটাকেও এফআই দ্বারা গুণ করতে হয়, মনে আছে? এটাকে একটু বড় করে দিই না। তাহলে আমাদের কি কি লাগতেছে দেখো, প্রথমে হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি, যেটা আছে এটা ফর্মালিটির জন্য লিখতেছি, এটা দরকার হবে না। এটার ইকুইভ্যালেন্ট যে এক্সআইগুলো, মানে আমাদের মধ্যমান লাগবে, শ্রেণী মধ্যমান বা মধ্যবিন্দু এভাবে দিয়ে দিবা, আমি ব্র্যাকেটে দিচ্ছি, এটাই হলো আমাদের এক্সআই। দেন হচ্ছে গণসংখ্যা, এই গণসংখ্যাগুলোই কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি বা এফ, যেটাকে আমরা এফ আই আকারে প্রকাশ করতেছি, F1, F2, F3, F4 সবগুলো আছে। দেন আমরা কি বের করতেছিলাম জানি, আমরা হলো গড় বের করতেছি, সরি এফআই এক্সআই লাগবে আগে, এফআই এক্সআই ব্যবহার করে না গড় বের করবো। তাহলে এখানে হলো এফআই এক্সআই, দেন হচ্ছে গড় বা এক্স বার, দেন এক্সআই এর সাথে এক্স বারের যে ডিফারেন্স, দেন এক্সআই এর সাথে এক্স বারের যে ডিফারেন্স তার যে মড ভ্যালু সেটা, তারপর আবার এফ দিয়ে ওটাকে গুণ করে দাও বা এফআই দিয়ে গুণ করে দিবা আর কি। বলো বুঝলা কিনা? আমি জাস্ট তথ্যগুলো বসাচ্ছি। দেখো আমি প্রথমে এই ভ্যালুগুলো ইনপুট দিলাম, এখন আমরা গড় বের করব। আর এখানে বুঝছো শুধু শুধু লেন্দি হয় অনেক বেশি, আমি একটা ঘর কমাই দিয়ে আর মড ভ্যালুটা আলাদা করে বের করব না, মডটা একবারেই বের করে দিব আর কি। সো প্রথমবারে যে ব্যবধান নিচ্ছি সেটাই আমি মড দিয়ে বের করতেছি, এক্সআই মাইনাস আমাদের যে গড়, এই যে গড়ের সাথে যে ব্যবধান ডিরেক্টলি পরম মানটা নিয়ে নিব, আর পরে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করে নিব। এটা কেন করলাম বুঝছো তো? মানে আগেরটা এমনিতেই পিচ্ছি ছিল, আগেরটা এমনিতেই পিচ্ছি, তাই তখন এক্সট্রা করে একটু করে দেখাইলাম ফর্মালি। বাট এখন এতগুলা ঘর হয়েছে, আবার তুমি আরেকটা ঘর করতে যাও, শুধু শুধু হ্যাসেল আর কি। ওকে, এখন আমাদের দেখো গড় যদি বের করতে হয়, গড়ের ফর্মুলা বলো এই ক্ষেত্রে কি হবে, গড়ের ফর্মুলা হবে হচ্ছে উপরে সামেশন অফ এফআই এক্সআই, নিচে হলো এন। এন মানে আবার কি ছিল মনে আছে? এন মানে হলো সামেশন অফ যতগুলা গণসংখ্যা মানে এফআই। তাহলে সামেশন অফ এফআই এক্সআই পাবো এই ঘর থেকে, এখান থেকে। তাহলে সামেশন অফ এফআই এক্সআই সেটা এখান থেকে, আর সামেশন অফ এফ বা আমাদের এন পাবো হচ্ছে এইখান থেকে। আচ্ছা ভাইয়া, জাস্ট সমষ্টিগুলো বের করে আমাদের গড়ের যে ফর্মুলা মান বসাই দিছি, গড়টা চলে আসছে। এখন কাজ কি, এই গড়ের সাথে প্রত্যেকটা এক্সআইয়ের যে ডিফারেন্স সেগুলো আমি নিয়ে নিব, একবারে পরম মানটা বের করে ফেলবো, পরে সেটাকে করেসপন্ডিং গণসংখ্যা বা এফআই দ্বারা গুণ করে ফেলবো। কথাটা বুঝতেছি? তাহলে শুরুতে কি হয়েছিল দেখো, এই যে এফআই আর এক্সআই একই রো বরাবর এই দুটা গুণ করে এফআই এক্সআই চলে আসছে, বুঝছেন? কিন্তু আলাদা আলাদা দুইটা টার্ম, এই দুইটা গুণ হয়েছে তাই লেখা হয়েছে এফআই এক্সআই, রাইট? এরপরে এই সবগুলোর সাম করলাম, আবার এই হয়ে গেল এফআই এ সাম করলাম, সেটা আমাদের এন, এন দিয়ে এটাকে ভাগ করে দাও, তাইলেই তো গড় পেয়ে গেছে। একইভাবে এখন জাস্ট এক্সআই এর সাথে ডিফারেন্স নিব, পরে করেসপন্ডিং গণসংখ্যা দ্বারা ওই ডিফারেন্সকে গুণ করলে তুমি এটা পেয়ে যাবে। পরে আমাদের গড় ব্যবধান কিভাবে পাবো, এই সবগুলার সমষ্টিকে আবার এন দিয়ে ভাগ করতে হবে, বুঝতেছি কিনা? তাহলে মিন ডেভিয়েশনের ফর্মুলা এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, সামেশন অফ কি, সামেশন এফআই ইনটু হলো এক্সআই এর সাথে গড়ের যে ডিফারেন্স তাকে আবার ভাগ করতেছি আমরা এন দ্বারা, এন নিচেও দিতে পারো 1/n ও দিতে পারো, আই এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত। তাহলে বলো তো এখানে কি ডিফারেন্স তুমি খেয়াল করলা আগের ফর্মুলাটার সাথে? আমাদের অশ্রেণীবদ্ধ আকারে যখন ছিল এক্স্যাক্টলি সেম ছিল, তখন জাস্ট এই এফআইটা ছিল না, তখন জাস্ট কিছু তারা গুণ করা লাগে না, এবং গড়টাও সিম্পল ছিল, গড়ের ক্ষেত্রে এই ঝামেলাগুলো ছিল না, এবং এই এনটাকে তখন ছোট হাতের এন বলছিলাম, কারণ কি এখন এন তো তুমি সাম করে পাচ্ছ, তখন তো এন সরাসরি দেওয়া ছিল, এখন কিন্তু এনটা সামেশন অফ
A5 সবগুলো গণসংখ্যার n। বলো নোটেশনগুলো বুঝছি না, এগুলো ক্যালকুলেশন ইজি, অনেকে নোটেশনে আটকায়। ওকে ভাই ভ্যালুগুলো বসাই দিচ্ছি। আচ্ছা এই হলো মোটামুটি আমাদের গড় ব্যবধান আসবে এই বিদঘুটে ক্যালকুলেশনগুলো করার পর। চেষ্টা করবা দশমিকের পরে আর একটু বেশি ঘর নিতে, তাহলে অ্যাকুরেট হবে আর কি, মানে ঘরগুলো একটু বড় করে নিবা, তাহলে 3 ঘর 4 ঘর নিলে মোটামুটি অ্যাকুরেট আসে আর কি। দেখো ক্যালকুলেশনে কিন্তু খুবই ক্লামজি, এটাই ইজি করবে আমাদের পরের প্রসেসটা, ওইটাতে যাচ্ছি। তাহলে গড় ব্যবধানের ফর্মুলা আশা করি বুঝতে পারছো, বাট আমাদের যদি বের করতে দেয় কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন মানে গড় ব্যবধানাঙ্ক, সেটা কি হবে, গড় ব্যবধানকে জাস্ট গড়ের মানটা দ্বারা ভাগ করে দাও। তাহলে এই যে গড় ব্যবধান যা আসছে, তোমরা ক্যালকুলেশন চেক দিও, এটাকে গড়ের মান দিয়ে ভাগ করো। গড় কত আসছিল আমাদের, গড় আসছিল হচ্ছে যে 496.95 ধরে নিলাম, 496.95, বাস এটার মাধ্যমে কিন্তু কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন চলে আসবে। তাহলে এই একটা পার্টের জন্য কেন এটা আলাদা করে পড়বো দরকার আছে? আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো দুইটা পদ্ধতি। এখন তোমাদের আমি বারবার বলতেছিলাম যে গড় ব্যবধান মানে কিন্তু শুধু গড় না, সকল কেন্দ্রীয় মানকে বোঝাচ্ছে, মানে একই সাথে গড়, মধ্যক, প্রচুরক। তোমরা তো তাহলে বলতেই পারো ভাই আপনি তো গড় দিয়েই করাচ্ছেন, চলো একটা মধ্যকের ম্যাথ নেই, একটা মধ্যকের ম্যাথ আমরা তাহলে নিয়ে ফেলি। এই যে দেখো একটা মধ্যক বা প্রচুরক ব্যবহার করতে বলছে, আমাদের চার্ট দেওয়া আছে, বলছে মধ্যমা ও প্রচুরক হতে গড় ব্যবধান ও গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করো। আমি কি করব, এটাকেই চলো ব্যবহার করি, এটাকে এই চার্টটাকেই ব্যবহার করবো, এটাকেই এক্সটেন্ড করবো। আমি কষ্ট করে নিচের পার্টগুলো খালি করব, উপরের পার্টটা আর লিখবো না। দেখো তো এটাকে ব্যবহার করা যায় না? অবশ্যই যায়, খেয়াল করছো? তাহলে উপরে অলরেডি আমাদের এক্সআই গুলো আছে, এটা হলো এফআই গুলো আছে, এটাতে চলো মধ্যক বা প্রচুরক বের করব। কি মধ্যক বা প্রচুরক, এটা হলো তার সাথে যে পার্থক্য সেটা। তারপরে নিচে হলো পার্থক্যের সাথে আবার এফআই গুণ করতে হবে, এরপর ওইটার সমষ্টি হয়ে গেলেই তো কাজ শেষ। তাহলে আমি দেখো কি কি বসাচ্ছি, দেখো আগে যেটা পাশাপাশি ছিল এখন কিন্তু এটা নিচে নিচে আমি করে ফেলছি, আর কিন্তু কোনো পার্থক্য নেই। এমন হলো কেন? এই তাহলে এখানে আমি কি নিচ্ছি, এখানে নিচ্ছি হলো মধ্যমা বা হচ্ছে প্রচুরক, যাই বলো। এই চার্টের ক্ষেত্রে দুইটার মান সেম আসবে, তো এই জন্যই ওরা বলছে যে মধ্যমা ও প্রচুরক হতে গড় ব্যবধান ও গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করো। তাহলে মধ্যমা বা প্রচুরক তাদেরকে আমি কি বলতে পারি, তাদেরকে তুমি এরকমভাবে বলতে পারো যে মিডিয়ানকে এম ই বলতে পারো, প্রচুরককে মোড বলতে পারো, মানে এম ও বলতে পারো, যে কোনো একটা বললেই হলো। তাইলে আমরা এক্স আই এর সাথে আগে গড়ের ডিফারেন্স করতাম, দেখো এক্স আই মাইনাস হচ্ছে এক্স বার, মনে আছে এটা আগের বার বের করছিলাম। এখন আর এক্স বার নাই তো, এখন হলো হয় মিন না হলে মোড। আমি ধরো মিন লিখলাম, সরি মিডিয়ান, হয় মিডিয়ান না হলে মোড, আমি মিডিয়ান লিখলাম। এই যে খেয়াল করছো, তারপর কি করতাম, এফআই দ্বারা প্রত্যেকটাকে গুণ করে দিতাম। এই নিচের ঘর লাগতেছেই না, নিচের ঘর তো শুধু শুধু নিছি, তাই না? এই যে এই দুই ঘরই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে ভ্যালুগুলো বসাই চলো, আমাদের মধ্যমা বা প্রচুরক কত আসবে খেয়াল করে দেখো। প্রচুরক কিন্তু সবচেয়ে বেশি যে শ্রেণীতে আছে সেটা হয়, মনে আছে যে এই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই প্রচুরক হয়। এই যে 6 হলো সবচেয়ে বেশি, তাহলে প্রচুরক শ্রেণী কোনটা, এই যে এইটা। কিন্তু মধ্যমাও যদি বের করো, 1 2 3 4 5 বিজোড় সংখ্যক শ্রেণী, তাহলে কি মাঝখানেরটা হবে, মানে 3 নাম্বারটা যে হবে ওইটাতেও দেখো এটা আসতেছে। মধ্যমা কেমনে বের করে আবার কিন্তু দেখাই দিতেছি একটু পরে, দাঁড়া এখনই দেখাই দিই, পরে যদি ভুলে যাও। দেখো মধ্যমা যদি ভুলে যেয়ে থাকো, মধ্যমা নির্ণয়, ফর এক্সাম্পল আমাদের এন হচ্ছে জোড়, এন হচ্ছে বিজোড়, দুইটা কেস হইতে পারে। এন বিজোড় হলে খুবই সিম্পল, মধ্যমা মানে মাঝখানে না একদম, তাহলে বিজোড় হলে তো একদম মাঝখানের যে পদটা সেটাই হয়ে যায়। বিজোড় বলতে ধর আমি এরকম 5টা পদ বুঝাইলাম, তাহলে এই যে মিডলে যে আছে সেই হলো মধ্যমা হিসাবে কাউন্ট হবে। কেন, এ পাশে 2টা, এ পাশে আছে 2টা, তাহলে মাঝখানের জন কাউন্ট। এটাকে আমি ফর্মালি বের করবো কিভাবে, এটা বের করতে হয় হচ্ছে এন এর সাথে 1 যোগ করো ডিভাইডেড বাই 2, এততম পদ। ট্রাই করে দেখো, এখানে তৃতীয় পদ আসছে না, তাহলে 5 হলো পদ সংখ্যা, 5-এর সাথে 1 যোগ করো 6, 6/2 করলেই কিন্তু 3 আসতেছে, বুঝলাম। কিন্তু এন যখন জোর হয় তখন তোমার মধ্যমাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ধরো জোর 6টা, এই এই এই, তখন মাঝখানের যদি পদ বের করতে চাও সেটা সরাসরি বের হবে না। এই তখন কি করতে হয়, এই দুজনের গড় করতে হয়, তখন উত্তর হয় হচ্ছে এই দুইটার গড়। তাহলে এটা ফর্মালি কিভাবে বলা যায়, এভাবে বলে যে n/2তম পদ যোগ n/2 যোগ 1তম পদ, মানে একটা পদ আর তার পরের পদ। তোমরা অনেকে মুখস্থ করো n/2 যোগ 1, আমি এভাবে মনে রাখি n/2তম পদ আর এর পরের পদটা, পরের পদ কি 1 পরে, তাই 1 যোগ হয়েছে, ওই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে কি হবে দেখো, 6টা পদ, 6/2 মানে তৃতীয় পদ, আর 3 যোগ 1 মানে চতুর্থ পদ। এই যে তৃতীয় আর চতুর্থ এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করো, মানে কি গড় করো, বুঝছো? এটাই কিন্তু আমাদের নর্মাল মধ্যমা বা মিডিয়ান নির্ণয়ের যে ফর্মুলা ছিল সেটা ছোট্টবেলার। এখানে দেখো কি হয়েছে, আমার 5টা শ্রেণী, তাহলে 5কে কি করব, বিজোড়, 5 যোগ 1/2, 6/2 মানে 3, 3 দেখো এই শ্রেণীটাকেই কিন্তু নির্দেশ করতেছে। তো মধ্যমা বা প্রচুরক বের করা কিন্তু একদম ইজি জিনিসপাতি,
বুঝছো, এখানে একদম সহজ জিনিসপাতি দিবে। তাহলে আমাদের মধ্যমা বা প্রচুরক কি আসলে বলো, 6। 6 হলো মধ্যমা বা প্রচুরক। এন্ড পার্থক্য নিতে হবে। দেখো 6 এর সাথে 2 এর ডিফারেন্স কত, 4। 6 এর সাথে 4 এর ডিফারেন্স কত, 2। 6 এর সাথে 6 এর ডিফারেন্স 0। 6 এর সাথে 8 এর ডিফারেন্স 2। 6 এর সাথে 10 এর ডিফারেন্স এটা কত, 4। এবার এর সাথে কি গুণ করতে হবে, পার্থক্যের সাথে এফআই গুণ করতে হবে। তাহলে এফআই গুণ করে দাও, 4 একে 4, 4 দুগুণে 8, 0 0 0, 4 দুগুণে 8, 4 একে 4। এরপর আমাদের ইয়ে কি হইতো বলে দাও, আমাদের মিন ডেভিয়েশন আসতে হচ্ছে এফআই, সামেশন নিতে হইতো, সামেশন অফ এফআই ইন্টু ওই যে ডিফারেন্সটা সেটাকে ভাগ দিয়ে দিতে হইতো এন দ্বারা। তাহলে আমার এটা সাম লাগবে। সাম কি, এই রো বরাবর এদিকে গেলেই তো সাম পেয়ে যাব। তাহলে সামেশন অফ এফআই ইন্টু এক্সআই মাইনাস হলো মিডিয়ান। আগে যেখানে এক্স বার ছিল বা গড় ছিল, জাস্ট মিডিয়ান দিছে, নতুন কিছু না। তাহলে সামটা কত আসে দেখো, সাম আসে 8 4 12, 12 8 20, আর এখানে হলো 24। 24 আসতেছে। তাহলে বসাই দেই ফর্মুলাতে, 24 ডিভাইডেড বাই এন কি বলতো, এন কিন্তু সামেশন অফ এফ, এই যে এখানে আছে সামেশন অফ এফ হলো এই রো থেকে বের হবে। তাহলে সামেশন অফ এফ আই, চলো করে দিই, 4 আর 1 5, 5 6 11, 11 4 15, আর 1 হলো 16। তাহলে এফআই আসছে হলো 16। চলো 16 বসাই দিই, এ হলো 16 বসালাম, 8 দিয়ে কাটা যায় না, হ্যাঁ 8 দুগুণে 16, 3 8 24, এই 1.5 চলে আসছে। কিন্তু 1.5 হলো আমাদের মিন ডেভিয়েশন। আর যদি কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন চায়, বলো কি ছিল, মিন ডেভিয়েশন যেই কেন্দ্রীয় মান দিয়ে করছো তার সাপেক্ষে, আগে গড় দিয়ে করছিলাম গড়ের সাপেক্ষে ছিল, এখন মিডিয়ান বা মোড দিয়ে করছি, তাহলে মিডিয়ানের সাপেক্ষে। তাহলে হবে কি 1.5 ডিভাইডেড বাই 6, যত পার্সেন্টেজ হয় আর কি, 25% আসবে। বলো বুঝতে পারলাম কিনা? তাহলে আমরা এখন সুন্দর করে ফর্মুলাগুলো গুছিয়ে রাখতে পারি, বুঝছো? শুরুতে ফর্মুলা দেখালে কিচ্ছু বুঝতে না, বিশ্বাস করো। ধরো গড় ব্যবধান বা ব্যবধানাঙ্ক আমরা বের করব। প্রথমে হচ্ছে অশ্রেণীবদ্ধ উপাত্ত, অশ্রেণীবদ্ধ উপাত্ত, এই এর মতো সহজ কিছু হয়ই না, এর মতো সহজ দুনিয়াতে কিছু হয়ই না। অশ্রেণীবদ্ধতে জাস্ট যোগ করো, উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করো, তাহলে গড় বের হয়ে যাবে। আগে চলো গড় বের করি। গড় কি হয়, নর্মালি যতগুলো উপাত্ত আছে তাদেরকে যোগ করো, সামেশন অফ এক্সআই, তাদেরকে যোগ করতেছি আয়ের ভ্যালু 1 থেকে n পর্যন্ত, ওই যোগফলকে n দিয়ে ভাগ করে দাও, তাইলেই কিন্তু গড় পেয়ে গেল। তাহলে গড় ব্যবধান বা মিন ডেভিয়েশন কি হয়, এই যে প্রত্যেকটা উপাত্তের গড়ের সাথে যে ব্যবধান সেটাকে সাম করো, এই সামের মডমান দাও, মানে প্রত্যেকটার মডমান নিয়ে কিন্তু সাম করতেছি, ওই সামগুলাকে n দিয়ে ভাগ করে দাও। তার আয়ের ভ্যালু এটা 1 থেকে n পর্যন্ত। এটা ছিল হচ্ছে আমাদের মিন ডেভিয়েশন। তাহলে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন কি হবে, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন হবে সেম জিনিস, ওই মিন ডেভিয়েশনকে জাস্ট গড় দিয়ে ভাগ করে দাও, তাইলেই শেষ। বলো অশ্রেণীবদ্ধ উপাত্তে কারো কোনো প্রবলেম থাকার কথা না। আর শ্রেণীবদ্ধ উপাত্তে কি ঘটনা ঘটে, এফআই বা আমাদের যে ওয়েটেজ সেটা দ্বারা কিন্তু গুণ করতে হয়। শ্রেণীবদ্ধ উপাত্ত, প্রথমত এখানে গড় বের করার পদ্ধতি চেঞ্জ হয়ে যায়, আমাদের কিন্তু গড় দিয়েই করা আসবে পরীক্ষায়, বুঝছো? একটা মিডিয়ানের এক্সাম্পল দেখাইছি, বাট এটা আসার চান্স খুবই কম। সো গড়ই বের করতে হয় ডিফারেন্ট ভাবে। কিভাবে, এফআই দ্বারা গুণ করতে হয়, মানে ওয়েটেজ দ্বারা প্রত্যেকটা উপাত্তকে গুণ করতে হয়, এদের যে সমষ্টি বা সাম, আয়ের ভ্যালু 1 থেকে n পর্যন্ত, এটাকে ভাগ করব ক্যাপিটাল এন দ্বারা। ক্যাপিটাল এম মানে আবার গণসংখ্যাগুলোর সাম। বলো বুঝতে পারছি কিনা? আমি তো মাত্রই করে আসলাম এগুলো। তাহলে এটা হলো প্রথমে গড় বের করলাম। এবার চলো মিন ডেভিয়েশন বের করতে চাই। তাহলে মিন ডেভিয়েশন কি হয়, ওই যে গড়ের সাথে প্রত্যেকটা উপাত্ত বা এক্সআই এর যে ব্যবধান সেটাকে আবার এফআই বা ওয়েটেজ দ্বারা গুণ করো, এই প্রত্যেকটার হলো সাম নাও, আয়ের ভ্যালু 1 থেকে n পর্যন্ত, এটাকে ভাগ করো হচ্ছে n দ্বারা, যেখানে আমরা n মানে তো জানি। বলো বুঝলা কিনা? এখন আমাকে যে সবসময় গড় দিবে নাও হইতে পারে, গড়ের জায়গায় প্রচুরক দিতে পারে, মিডিয়ান দিতে পারে, বলো তখন জাস্ট এই গড়ের জায়গাটা চেঞ্জ করে দিবা। ধরো মিন ডেভিয়েশন করতে দিছে, বাট আমাদের মিডিয়ান ব্যবহার করতে বলছে, সেই একই জিনিস সামেশন নিব 1 থেকে n পর্যন্ত। কিসের সামেশন, এফআই দ্বারা গুণ, কি গুণ, এক্সআই এর সাথে ডিফারেন্স মিডিয়ানের অথবা মোডের, মোড থাকলে মোড আসবে, ডিভাইডেড বাই n। বাকি সব তো সেম জিনিস, জাস্ট দেখো এক্স বারটা রিপ্লেস হয়েছে, আর কোনো চেঞ্জ নাই। ইভেন উপরেরটার সাথে নিচেরটার ডিফারেন্স হলো এফআই গুণ হয়েছে, এবং এনটা সরাসরি আসে না, এফআই এর সাম থেকে আসে। বলো বুঝলাম কিনা? যদি মিডিয়ান না থাকে, মোড থাকে, মোড থাকলে জাস্ট মানে এম ও দিয়ে রিপ্লেস করে দাও, এই এফআই এক্সআই থেকে বিয়োগ যাবে, মোড মানে এম ও, এই ডিভাইডেড বাই n। বলো বুঝলাম কিনা? এখানে শর্ট ফর্মে একটু দিতে পারো নিচে, মানে সাবস্ক্রিপ্টে, যেটা হলো আমরা মিডিয়ান দিয়ে বের করছি, এটা হলো মোড দিয়ে বের করছি, আর এটা বের করছি হচ্ছে এক্স বার বা গড় দিয়ে। বলো বুঝতে পারলাম কিনা? আর এটা তো অলওয়েজ সত্য, এই জায়গা তো অলওয়েজ সত্য। এটা থেকে যদি তুমি কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন বের করো, তোমার যে মিন ডেভিয়েশন, তাকে এখন আর এক্স বার দিয়ে ভাগ করবা না, তাকে মিন দিয়ে ভাগ করবা, কারণ তোমার কেন্দ্রীয় মানটা এখন মিন,
আর কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন যখন মোড দিয়ে বের করতেছো কি আসবে, মিন ডেভিয়েশন বের করো আর মোড দিয়ে ভাগ করো। বলো ক্লিয়ার কিনা? এগুলো শুরুতে দেখাইলে মাথার উপর দিয়ে যাইতে পারে, এখন ম্যাথ করে ফেলছি, এগুলো এখন বাচ্চাদের জিনিসপাতি মনে হওয়া উচিত, পানি ভাত মনে হওয়া উচিত, ফর্মুলাগুলো দেখতে জাস্ট ডিফিকাল্ট। বুঝলাম। এখন আমরা চলো একটু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা শিখে ফেলি। এখানে হয়তো কাজে লাগবে না, মানে এই টপিকে আমাদের যখন গড় ব্যবধান বের করতে দিবে আমরা শ্রেণীবদ্ধ উপাত্তে অলওয়েজ এটাই ফলো করব। সংক্ষিপ্ত পদ্ধতির দরকার নেই, অনেকের ডিফিকাল্ট লাগে, দরকার নেই, বাট ওটা শেখা লাগবে হচ্ছে অন্য কারণে। ওটা শেখা লাগবে হচ্ছে আমরা পরের যে টপিকটা পরিমিত ব্যবধান যখন পড়বো সেখানে কাজে লাগবে। সো চলো আমরা গাণিতিক গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা বের করি। ভাই একবারে চার্টটা তৈরি করে ফেলতেছি, পরে বোঝাচ্ছি। আচ্ছা খেয়াল করো, আমরা আগে যে গড়টা নির্ণয় করছিলাম এরকম শ্রেণীবদ্ধ উপাত্তে, সেটা কি ছিল? এক্স বার ছিল সামেশন অফ এফআই দিয়ে গুণ করে যতগুলো উপাত্ত ছিল তাদেরকে সাম করব, ডিভাইডেড বাই এন করব, আই এর ভ্যালু 1 থেকে এন পর্যন্ত বা স্মল এন পর্যন্ত আর কি। এইখানে আমরা কি করি, আগে একটা গড় ধরে নেই যে আমাদের কোনো একটা গড় আছে, আমরা ঠিক করে ফেলছি যে একটা এক্সআই হলো আমাদের গড়, বাট এটা তো ভুল হয়ে গেল, এ তো আসলে গড় না। সো একে বলে অনুমিত গড় বা অ্যাজাম্পশন করে যে গড়টা নিছো, বুঝছো, অ্যাজিউমড মিন এভাবে বলা হয়। তাহলে এটা হলো এ, এর সাথে কিছু যোগ বিয়োগ করে আমার ঠিক করতে হবে। তাহলে কি যোগ বিয়োগ করবো? আরেকটা সামেশন, এই যে এটার মতোই, জাস্ট এক্সআই এর জায়গায় এবার হবে ডিআই। খেয়াল করে দেখো সেম, এক্সআই এর জায়গায় জাস্ট হইতেছে কি ডিআই ডিভাইডেড বাই এন ইনটু হলো সি বা ক্লাস সাইজ। বুঝছো, এই অংশটা দিয়ে হলো আমি যে ত্রুটিটা আমি ধরছি সেটা সংশোধন করব। এটা শূন্য হইলে আমার অ্যাজাম্পশন কারেক্ট, বুঝতেছি। এই ডিআই কি জিনিস? এফআই ডিআই তো বুঝছো, এফআই দিয়ে ডিআই কে গুণ করতেছি, ঠিক যেমন এক্সআই কে এফআই দিয়ে গুণ করছি। ডিআইটা কি? ডিআই হচ্ছে এরকম, ডিআই সমান তোমার যে এক্সআই তার সাথে অনুমিত গড়টার ব্যবধান, এক্সআই এর সাথে অনুমিত গড়ের ব্যবধান। এটাকে আবার আমরা ক্লাস সাইজ দিয়ে ভাগ করে দিই যাতে ক্যালকুলেশনটা সহজ হয়। ক্লাস সাইজ মানে এই যে এইটুকের পরিসর, এই দুটা পরিসর কত 10 না, ওইটা দিয়ে ভাগ করে ক্যালকুলেশন সহজ হয়। পরবর্তীতে আমরা এফআই ডিআই বের করে ফেলবো, এফআই এর সাথে ডিআই জাস্ট গুণ করে দিব। চলো করি, আমি একটু ডাটাগুলো বসাই তোমাদের সাথে। খেয়াল করো, একদম প্রথমে আমাদের আছে হলো 10 থেকে 20, এরপর আছে 20 থেকে 30, এরপর আছে 30 থেকে 40, এরপর আছে 40 থেকে 50, দেন ফাইনালি হলো 50 থেকে 60। আমরা কি বলছিলাম, এক্সআই যেহেতু একটা ভ্যালু, সো আমাদের মধ্যমান নিতে হয়, কারণ ওই 20 থেকে 30কে রিপ্রেজেন্ট করে একটা মান, সেটা হলো মধ্যমান, পুরোটাকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে মধ্যমান কত আসবে? জাস্ট আসবে হলো 15। 10 আর 20 এর মাঝখানে আছে হলো 15, এই দুটার মাঝখানে আছে হলো 25, এই দুটার মাঝখানে আছে হলো 45। এটা তো 45 কেন বললাম, 35, এটা তো জানো, দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করবো। 35, নিচেরটা হলো 45, তারপরটা হলো 55। বাস গণসংখ্যাগুলো বসাও, 5 6 10 4 2। আমরা মোটামুটি মাঝখানের একটা ভ্যালুকে ধরবো, বুঝছো, মিডলের দিকে, যেমন যেহেতু এখানে বিজোড় সংখ্যা, তাহলে এটাই কিন্তু একদম মাঝখানে আছে। তো এটাকে আমরা ধরে নিব, এটা হলো আমাদের অনুমিত গড়। তাহলে এটাকে আমরা এ ধরতেছি, আমরা এটাকে শুরুতে গড় ধরে নিচ্ছি, এটা হলো এ এর মান। এখন দেখো ডিআই বের করতে হবে। ডিআই কি জিনিস? এক্সআই এর সাথে এর ডিফারেন্স। তাহলে 15-র সাথে 35-এর ডিফারেন্স কত বলো? 20। এবং এখানে না আমাদের একদম মান সহ নিতে হবে, কোনো মড নাই কিন্তু। তাহলে 15 থেকে 35 চলে গেলে কিন্তু -20, তাকে সি বা ক্লাস সাইজ মানে 10 দিয়ে ভাগ করে দাও, দেখো -2 হয়ে গেছে, ক্যালকুলেশনটা সহজ হবে, বুঝলে না? 20 আর থাকতেছে না ক্লাস সাইজ দিয়ে ভাগ দেওয়ায়। ওকে, দেন এক্সআই থেকে আবার এ বাদ দিয়ে চলো পরেরটা, এই দুটার বিয়োগফল কত? -10, 10 দিয়ে ভাগ করে দিলে -1, নিজের সাথে তার নিজের পার্থক্য নেই। পরেরটা দেখো, দুটার পার্থক্য হলো 10 + 10, কিন্তু কারণ 45 - 35, 10কে আবার ভাগ করে দাও, তোমার ক্লাস সাইজ দ্বারা আসবে 1। পরেরটা একইভাবে দেখবা 2 আসতেছে, কত ইজি হয়ে গেছে ক্যালকুলেশন। এবার গুণ করো, এফআই ডিআই গুণ করো, 5 দুগুণে -10, এখানে -6, এটা হলো 0, এটা হলো 4 একে 4, এটা হলো 2। দেখো আমাদের গড় বের করতে সামেশন অফ এফআই ডিআই লাগবে, তাহলে সামেশন অফ এফআই ডিআই চলো বের করে ফেলি। 4 আর 2 6, 6 6 কাটা আসছে হলো -10। বাস এখন নিয়ে ভ্যালুগুলো বসাও, বলো আমাদের অনুমিত গড় কত ছিল? 35 যোগ এফআই ডিআই সাম কত পাইলাম? -10 ভাগ এন কি? সামেশন অফ এফ না, এই যে এটাই তো এফআই, ভুলে গেছো কি? এটাই তো এফআই, সামেশন অফ এফআই যেটা, সেটা কি তো এন বলি, সেটা এই ক্ষেত্রে কত আসতেছে? 6 16 22 27, 27 আসতেছে কি? দাঁড়াও চেক করি, 21 25, হ্যাঁ 27ই আসতেছে, এমন বিদঘুটে ভ্যালু। তাহলে এখানে জাস্ট 27 বসাও, ইনটু এখন যে ক্লাস সাইজ দিয়ে আগে ভাগ করছিলাম ওইটা আবার গুণ করে দিব 10 আর কি। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, আচ্ছা ভাইয়া না এখানে 2 দুগুণে 4 লিখতে ভুল করছিলাম আর কি, সো পরে কারেকশন করলে 32.04 এরকম আসে আর কি আমাদের গড়ের মান। বলো বুঝতে পারলা কিনা? সহজ জিনিস, জাস্ট এখানে এটা কেন শিখাইলাম, এটা হলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। আপাতত যেহেতু গড়গুলা করতেছিলাম এটা একটু শিখে রাখলাম, বাট সাধারণত আমরা এটা যাব না, আমরা অ্যাকচুয়াল যে গড় সেটা দিয়েই করবো। কারণ দেখো তুমি যদি ওই পদ্ধতিতে এই গড়টা বের করে আনো, এরপরেও তো আরও কত জিনিস বাকি, মানে অনেক টাইম লেগে যাবে আর কি, বুঝতেছি। এই জন্য গড়
এই নর্মালি করে দাও আর কি, নাহলে এখানে চার্ট অনেক বেড়ে যাবে এটার মধ্যে আবার সংক্ষিপ্ত পদ্ধতি করতে গেলে। বলো বুঝতে পারলা কিনা? এই ছিল আমাদের গড় ব্যবধান, গড় ব্যবধানাঙ্ক। তাহলে যদি সামারি করে ফেলি, লাস্টে জাস্ট তোমার মাথার মধ্যে এই স্লাইডটা থাকতে হবে, আর দুইটা প্রসেস শিখতে হবে। একটা হলো কি বলো, অশ্রেণীবদ্ধ, এই যে এই সুন্দর করে, আর একটা হলো শ্রেণীবদ্ধ। কই গেল, কই গেল, এই যে এইটা, তাইলে কিন্তু হচ্ছে। আর আলাদা করে আমরা একটু এই যে মিডিয়ান বা মোড দিয়েও করা শিখছি, এবং পরবর্তীতে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ও শিখছি। তাহলে আমরা দুইটা টপিক পড়ে ফেললাম। এখন যাব হচ্ছে চতুর্থ ব্যবধান বা চতুর্থ ব্যবধানাঙ্কতে। চতুর্থ নামের মধ্যে কিন্তু আছে চতুর্থ, মানে আমাদের উপাত্তগুলাকে যেই তিনটা মান সমান 4 ভাগে ভাগ করে তাদেরকে বলা হয় চতুর্থ। তিনটা মানই কেন? যারা সরলরেখা অধ্যায়ে যে অনুপাতে বিভক্ত করা পড়ছো তারা কিন্তু জানো, তাই না? সমত্রিখণ্ডক বিন্দু যখন বের করতে যাইতা, বিন্দু আসতো কয়টা? 4টা, কারণ প্রান্তের 2টা, মাঝখানের 2টা, এরকম। তাহলে এখানে আমাদের অনেক উপাত্ত আছে, তিনটা মান এই উপাত্তগুলাকে সমান 4 ভাগে ভাগ করে ফেলে। দেখো হোয়াইট যে মানগুলা, তারা পুরা উপাত্তটাকে সমান 4 ভাগে ভাগ করলো। কি করে? সমান তো আসলে হয় নাই, ধরে নাও আর কি যে সমান হয়েছে। এটাকে একটু কমাই দিলে মনে হয়ে যাবে। এই ধরো মোটামুটি হয়েছে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। এদেরকেই বলা হয় চতুর্থক। প্রথমটা হলো Q1, পরেরটা হলো Q2, তারপরেরটা Q3। এখন এগুলো কিন্তু র্যান্ডম হলে হবে না, অবশ্যই ক্রমানুসারে সাজানো থাকতে হবে। তো প্রথম আইডিয়াই হচ্ছে মানগুলাকে ক্রমানুসারে কিন্তু সাজাইতে হবে। এরপর যেই মানগুলা আমার সব উপাত্তকে সমান 4 ভাগে ভাগ করে তারাই হচ্ছে আমার কি চতুর্থক। এই চতুর্থক বের করে আমাদের শিখতে হবে। তাহলে চতুর্থক ব্যবধান আবার কি? চতুর্থক ব্যবধান আমাদের কোয়ার্টাইল ডিভিয়েশন যেটাকে বলে কিউডি, সেটা দ্বারা বোঝায়। খেয়াল করে দেখো, তৃতীয় থেকে দ্বিতীয় চতুর্থকের পার্থক্য নাও, মানে Q3 মাইনাস Q2, এবং দ্বিতীয় থেকে প্রথমটার পার্থক্য নাও, অর্থাৎ Q2 মাইনাস Q1। এদের গড় করো, মানে দুটার যোগফল করো, ডিভাইডেড বাই আবার 2 করে দাও। দেখো Q2 Q2 কাটা, লাস্টে আমি মনে রাখি এইটা Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই 2। সংজ্ঞা কিন্তু আসলে উপরেরটা, সংজ্ঞা হলো উপরেরটা, বুঝছো? বাট আমি মনে রাখতাম হলো এই লাস্টেরটা, ডিরেক্টলি মনে রাখা যায়। তার মানে আমার কোয়ার্টাইল ডিভিয়েশন যদি বের করতে হয়, সবগুলো চতুর্থক লাগে না, শুধু 1 নাম্বারটা আর 3 নাম্বারটা, এই দুইটা পাইলেই কিন্তু হয়ে যায়। বলো বুঝলাম কিনা? আর চতুর্থক ব্যবধানাঙ্ক কি জিনিস? কোয়ার্টাইল ডিভিয়েশন এর কোএফিসিয়েন্ট বা সিকিউডি যদি বের করতে হয়, জাস্ট আগে কি ছিল? Q3 মাইনাস Q1, এখন হবে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q3 প্লাস Q1, মানে সমষ্টির সাপেক্ষে অন্তর কত গুণ, এটাই হলো কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিয়েশন। দেখো কত ইজি জিনিসপাতি। দেখো লেখা আছে প্রথম ও তৃতীয় যে চতুর্থক তাদের পার্থক্যকে উহার যোগফল দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যাচ্ছে আর কি। এখন একটু খেয়াল করে দেখো, আমার প্রথম যে চতুর্থকটা, সে কিন্তু পুরো উপাত্তকে 1:3 রেশিওতে ভাগ করে ফেলছে। খেয়াল করে দেখো, এদিকে 1 ওইদিকে 3। আবার সেকেন্ড যেটা, ও 2:2, বেসিক্যালি এটাকে 1:1ই বলা যায়, 1:1 রেশিওতে ভাগ করছে। আর লাস্টে যে আছে ও হলো 3:1, মানে 3 নাম্বারটা হলো 1 নাম্বারের উল্টা। এটা কিন্তু মাঝে মাঝে এমসিকিউতে দিয়ে দেয়, কত রেশিওতে ডিভাইড করছে। মেইন সংজ্ঞা যে বুঝছে, এই রেশিও তো বের করা কোনো ব্যাপারই না, তাই না? আমাদের কি দরকার ভাই? এই কোয়ার্টাইল ডিভিয়েশন বের করতে হলে তো চতুর্থকগুলো লাগবে। চতুর্থকগুলো বের করে কিভাবে, সেটা হলো আমাদের শিখতে হবে। চতুর্থক বের করার ক্ষেত্রে শ্রেণীবদ্ধ আর অশ্রেণীবদ্ধ উপাত্তে তোমার আলাদা পদ্ধতি আছে। প্রথমে আমরা শিখবো হচ্ছে অশ্রেণীবদ্ধ উপাত্ত যদি হয় সেক্ষেত্রে। অশ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে প্রথমত n এর মান জোড় হইতে পারে, n এর মান বিজোড় হইতে পারে। n যদি জোড় হয় তাইলে দুইটা কন্ডিশন, n বিজোড় হইলেও দুইটা কন্ডিশন, মানে এখানে টোটাল 4টা জিনিস তোমার শিখতে হবে। খেয়াল করো, n যদি জোড় হয় সেখান থেকে আবার পসিবল কেস দুইটা। নাম্বার 1 হচ্ছে n 4 দ্বারা বিভাজ্য, n হলো আমাদের 4 দ্বারা বিভাজ্য। n তো লিখছে, আর কি লেখার দরকার ছিল, আচ্ছা লিখলাম 4 দ্বারা বিভাজ্য। যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ফর্মুলাটা খেয়াল করো, QI 1 হলে i এর মান 1 বসবে, হবে n ইন্টু i বাই 4 যোগ n ইন্টু i বাই 4 প্লাস 1 এততম পদ ভাগ 2। কি বুঝলা বলো? বেসিক্যালি এটা মনে রাখো, n ইন্টু i বাই 4, এই পদ আর এর পরের পদ দুইটার গড় করব, মানে যোগ করে 2 দ্বারা ভাগ করব। বলো বুঝলা কিনা? এখানেও কিন্তু তম পদ আছে, এততম পদ যোগ n ইন্টু i বাই 4 প্লাস 1 এততম পদ ডিভাইডেড বাই 2। আর যদি n 4 দ্বারা বিভাজ্য না হয়, 2 নাম্বার কন্ডিশন, n 4 দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমরা কি করব? পুরো যে উপাত্ত সেটাকে সমান 2 ভাগ করে ফেলব, এবং সমান 2 ভাগ হবে কেন? দেখো জোড় সংখ্যা, ধরো 10 10 একটা জোড় সংখ্যা এবং সেটা 4 দ্বারা বিভাজ্য না, সমান 2 ভাগ করলে কি কি হবে? 5 5। তো সেই সমান 2 ভাগ করার পর ধরো এই হলো উপাত্তগুলা, সেটাকে আমরা সমান 2 ভাগ করে ফেলছি, এই সমান 2 ভাগ করে ফেলছি। এটা একটা আলাদা ভাগ, এটা একটা আলাদা ভাগ। তোমার এই ভাগের মধ্যক বের করো,
এই ভাগের যে মধ্যক সেটা হবে একটা চতুর্থক Q1, আর এই ভাগের যে মধ্যক সেটা হবে আরেকটা চতুর্থক Q2। বলো কনসেপ্টটা কি বুঝতে পারছো কিনা? আশা করি বুঝছি। কি করছি? 10টা 5 5-এ ভাগ করে ফেলছি। এই 5টার মধ্যক বের করো, এই 5টার মধ্যক বের করো। মধ্যক কোনটা? মাঝখানের পদটা, এটার মাঝখানের পদটা, এবং 5টা বিজোড় মাঝখানের পদ কিন্তু বের করে ইজি। মধ্যক বের করে শিখাইছি। বুঝলাম কিনা? এটা গেল প্রথম ধাপ। এবার n যদি বিজোড় হয়, n যদি বিজোড় হয় সেই ক্ষেত্রেও আবার দুইটা কন্ডিশন। এক হলো n যদি বিজোড় হয় সে তো আর 4 দ্বারা বিভাজ্য হবে না, তো আমরা এখানে ট্রাই করব n+1 যদি 4 দ্বারা বিভাজ্য হয়, মানে এখানে n+1 এর সাথে জিনিসপাতি সব 4 দ্বারা বিভাজ্য। n+1 যদি আমাদের 4 দ্বারা বিভাজ্য হয় তখন আমাদের qi হবে, এটা ডিরেক্টলি পাওয়া যায় n+1 এত ইন্টু i/4 এততম পদ। ডিরেক্টলি অততম পদটা বের করলেই হলো। আগেরটা কিন্তু দুইটা পদ নিয়ে যোগ করা লাগছে, যোগ করে 2 দিয়ে ভাগ করা লাগছে, এখানে কিন্তু তা করা লাগতেছে না। আর যদি 4 দ্বারা বিভাজ্য না হয় এখানে ওই মধ্যকের জিনিস আসবে, n+1 4 দ্বারা বিভাজ্য নয়। তো ধরো এমন একটা বিজোড় নাও, ধরো আমি 11 নিলাম, 11+1 12 কিন্তু 4 দ্বারা বিভাজ্য নেওয়া যাবে না। 13 নিলাম, 13+1 14 4 দ্বারা বিভাজ্য না। তখন কি করব? মাঝখানের পদটা রেখে বা মধ্যক বাদে 2 পার্ট করো। বুঝো নাই কিন্তু? আগে দেখো সরাসরি 2 পার্ট, টোটাল ছিল 10টা, তার মধ্যে এদিকে 5 চলে আসছে, এদিকে 5 চলে আসছে। আর এখন এরকম যে টোটাল ধরো 13টা, এই তার মধ্যে মাঝখানে একজন বসে থাকবে, মাঝখানে যে মধ্যক তাকে বাদ দিয়ে দাও। বাদ দেওয়ার পরে 2 ভাগ করো, এই এই বলে এখানে এখন 6টা আসছে, এখানে 6টা আসছে না। পার্থক্যটা কি বুঝছি? আগে ডিরেক্টলি ভাগ 5 5, আর এখন মাঝখানের জনকে বাদ দিছি, 7 নাম্বার যে তাকে বাদ, 8 থেকে 13, আর এদিকে 1 থেকে 6, এখানে 6 জন, এখানে 6 জন। এইটার মধ্যক বের করো, এটার মধ্যক বের করো। প্রথম যে অংশ এটার মধ্যক হবে তোমার Q1, আর দ্বিতীয় যে মধ্যক দ্বিতীয় অংশের সেটা হবে Q3। যারা বুঝতে পারছো তারা কিন্তু জানো এই যে মিডলটা আছে এটা Q2। আসলে আমাদের Q2 লাগবে না, কারণ এগুলো একদম সমান 3টা ভাগ করতেছে, সমান 4টা ভাগ বের করতেছে, এই আর কি। 3টা বিন্দু না, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, ভাগ আসবে 1 2 3 4 এরকম আর কি। বাট আমাদের লাগে না, আমাদের হচ্ছে শুধু Q1 আর Q3 জানলেই কিন্তু আমরা কোয়ার্টাইল ডিভিয়েশন বের করতে পারি। বলো ফর্মুলাটা ক্লিয়ার হইলাম কিনা? মানে একসাথে জাস্ট 4টা টাইপের ম্যাথ করে ফেলবো, তাইলে দেখবে এমনি ক্লিয়ার হয়ে গেছে। দেখো প্রথমটা কি বলা হয়েছে, আমাকে কতগুলো উপাত্ত দেওয়া, এখন আগে গুণও বসে বসে কয়টা দিছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা দিছে। 12টা দিছে, 12 হচ্ছে জোড় এবং 4 দ্বারা বিভাজ্য, তাহলে প্রথম কন্ডিশনটা। বাট ঝামেলা হচ্ছে এগুলোকে সাজাইতে হবে। ভাই রে ভাই, আমি কি সাজাইতে পারবো? ভাইয়া সাজাইতে জানি কয়দিন লাগবে। তারও ক্রমানুসারে সাজাইলে আমরা পাবো হচ্ছে সবার ছোট ধরো 8, 8-এর পরে হচ্ছে 10, এগুলো ছোটোবেলায় মজা লাগতো, এখন আর লাগে না। 10-এর পরে 12, তারপর হচ্ছে 13, আচ্ছা যেটা যেটা হয়েছে দাগ দিয়ে দিই না, 8 10 12 ও 13 আছে 2টা, আরেকটা 13, দেন এই যে 14 নিলাম, তারপর 15 16 17 আছে, 15 16 17, দেন আছে হচ্ছে 20 22 25, 20 22 25। দেখো তো 12টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল বলো? আমাদের ফর্মুলা ছিল Q অফ I হবে n ইন্টু i/4 এততম পদ, এই যোগ এর পরের পদটা, তাহলে কি লিখবা? আগেরটা কপি করো, করে এর সাথে 1 যোগ করো। বুঝছো? কখনো এটা মুখস্থ করতে হয় না, খালি মাথায় রাখবে এর পরের পদ, একটা পড়বা আর একটার পরের পদ, এই দুটার গড় করা মানে যোগ করে বাই 2 করে। কেন? কারণ এখানে n জোড় এবং একই সাথে 4 দ্বারা বিভাজ্য, দ্যাটস ওয়াই আমরা এই ফর্মুলা ইউজ করতেছি। এটা কিন্তু ক নাম্বারে দিতে পারে, এমসিকিউতে এত বড়টা দেয় না, অন্যগুলো দেয় আর কি। চলো করে ফেলি তাহলে। আমরা Q1 যদি বের করতে চাই কি হবে? n ইন্টু আই, n কত? 12 না, 12টা হলো n, 12 ইন্টু আই মানে 12/4 এততম পদ, একবারে লিখে দিই, তাহলে তৃতীয় পদ আসবে, 3 4 12, তাহলে আসবে হচ্ছে তৃতীয় পদ যোগ চতুর্থ পদ বাই হচ্ছে 2। চতুর্থ কেন হলো? ওটার পরেরটা, বুঝো না? থার্ড পদ কত? 12, তাহলে 12 যোগ হলো 13 ডিভাইডেড বাই 2, মানে এখানে চতুর্থক পাইলাম কত? 25/2 বা 12.5 আর কি। এখানে একটু ব্র্যাকেটে বলে দেই, এখানে আমরা i এর ভ্যালু 1 বসাইছি, i = 1 জাস্ট বসাইছি, আর কোনো ডিফারেন্স নেই। একইভাবে তোমার যদি Q3 দরকার হয়, Q3 এর জন্য i এর ভ্যালু 3 বসাবো, তাহলে n × 3 মানে 12 × 3/4, 4 দিয়ে কাটো, উপরে 3 আসে, 3 3 কত? 9, তাহলে নবম পদ যোগ হচ্ছে দশম পদ।
ডিভাইডেড বাই হচ্ছে 2। চলো করে ফেলি। কোনটা নবম? তার উল্টা থেকে আসি, 12 11, এই যে 10 নয়, তাহলে 17 যোগ 20 বাই 2, 17 যোগ হচ্ছে 20 বাই হচ্ছে 2, 37 বাই 2 কত আসবে বলো তো? 16 দুগুণে সরি 18 দুগুণে 36, 18.5 আসবে। তাহলে আমরা দুইটা চতুর্থক পাইলাম, একটা 12.5, একটা 18.5। তাহলে আমাদের কোয়ার্টাইল ডিভিয়েশন কি হবে? কোয়ার্টাইল ডিভিয়েশন হবে সিম্পলি Q3 মাইনাস Q1 এত বাই 2। চলো করে ফেলি। কত আসতেছে? 18.5 মাইনাস হলো 12.5 ডিভাইডেড বাই 2, 6 না, 6 বাই 2 মানে কোয়ার্টাইল ডিভিয়েশন আসতেছে 3। আর কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিয়েশন আসবে, উপরে তো 3 আছেই, নিচে হলো দুইটার সমষ্টি। সমষ্টি করে দাও, সমষ্টি করলে 30 31 আসবে, 3/31। দেখো আমরা জাস্ট চতুর্থক দুইটার মধ্যে Q1 Q3 যদি ফর্মুলা দিয়ে বের করি, বাকি কাজ কিন্তু পানি ভাত, বাকি কাজ নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না। পরেরটায় চলে যাচ্ছি আমরা। খেয়াল করো এখানে কয়টা দিছে? 1 2 3 4 5 6 7 8 9 10, এবার দিছে 10টা। এখনো জোর, বাট ঝামেলা কি? আমরা এটা 4 দ্বারা বিভাজ্য না, এটা দেখতে পাচ্ছি। তাহলে 4 দ্বারা বিভাজ্য না হলে কিন্তু দুইটা সেগমেন্টে ভাগ করতে হইতো, মনে আছে? এটা 4 দ্বারা বিভাজ্য না, তাহলে 10টা মানে 5টা 5টা ভাগ করে ফেলো। এই হলো মাঝখানে পার্টিশন, এদিকে আছে 5টা, এদিকে আছে 5টা। আমাকে বলো এই 5টার মধ্যক কত? এই 5টার মধ্যক আসবে 5, যেহেতু বিজোড় সংখ্যা, এভাবে চিন্তা করবা, 5 বিজোড় বলে, 5 বিজোড় বলে এখানে মধ্যক আসবে হচ্ছে n যোগ 1 বাই 2 এততম পদ। তাহলে 5-এর সাথে 1 যোগ করো, 6 বাই 2 মানে কত? 3তম পদ, মানে হচ্ছে তৃতীয় পদ। সাজাই তো নাই, যন্ত্রণা, তাই না? আবার সাজানো লাগবে। চলো সাজাই। সাজাইলে আসবে হচ্ছে, এখানে সাজাই, সবচেয়ে ছোটকে -3 মনে হয়, হ্যাঁ। তারপর আছে 0, -3 শেষ, 0 শেষ। এরপর আছে কি? 4 5 7, 4 5 7, 4 5 7। এরপরে আছে হচ্ছে 11 11, 17। এরপর আছে হচ্ছে 20, 11 তো নিছি, 17 নিছি, 20 নিছি, আর লাস্টে হলো 26। তা তো হয়েছে কিনা? 1 2 3 4 5 6 7 8 9। এই 9টা আসতেছে কেন? কে বাদ গেছে? 20কে তো নিছি, কোনটা নেই নি? 5 7 25 নেই নি, 20-এর পরে 26 দিয়ে দিছি, আগে 25 ছিল। তাহলে 17 20 25 26। তো এইখান থেকেই বের করে বলা যায় রে ভাই, এই যে প্রথম 5টা আলাদা হয়ে গেল, এই 5টার মধ্যে মধ্যক কোনটা? 4। পরের 5টা আলাদা হয়ে গেল, এখানে মধ্যক কোনটা? 20। তাহলে 4 আর 20 তো পেয়ে গেলাম। তাহলে Q1 কত হবে? 4। Q2 কত হবে? Q3 আসলে 20। তাহলে কোয়ার্টাইল ডিভিয়েশন হবে, দুইটার পার্থক্য 20 - 4 ভাগ 2 কিন্তু, তাহলে 16 বাই 2 মানে হচ্ছে 8। এই আগেরটা একটা ঝামেলা করছি, আগেরটা একটা ঝামেলা কি করছে দেখো, 3/31 করে দিচ্ছে, আসলে 3 বাই হবে না, কারণ কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিয়েশন তো ছিল পার্থক্য আর নিচে হলো যোগফলের সাপেক্ষে, তাই না? আমি তো এখানে 2 দিয়েও ভাগ করছি, পার্থক্য হলো 6, যোগফল হলো 31, তাহলে 6/31 থাকতো। ঠিক আছে, যারা ধরতে পারছো ভেরি গুড। এই আর কি, পরে তো এটা পার বাই করে দিছি। তাহলে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিয়েশন আসবে উপরে 16 আর নিচের যোগফল মানে হচ্ছে 24। 8 দিয়ে ভাগ কর, 8 দুগুণে 16, 3 8 24, এই 2/3 আর কি। এটাই ফর্মালি করলে ওই যে তৃতীয় পদ, তৃতীয় পদ কোনটা আসছে? এই যে 4 আসছে। তাহলে এই মধ্যকটাই তো আমাদের Q1। বাস একইভাবে পরের যে 5টা পদ, সেখানে এভাবে চিন্তা করতে পারো। এখানে তো আমাদের 6 থেকে 10 অবধি, এখানেও 5টা, তাহলে 6 7 8 9 10। এখানেও দেখবা n এর মান 3 আসবে, তাহলে এখানে 3 কিন্তু এইটা, কারণ 1 2 3 4 5, বুঝো না? তো এখানে আসবে 8ম পদ, তাহলে Q3 আসবে কিন্তু 8তম পদ, ওই 8তম পদটাই 20 আর কি। আশা করি বুঝছো, এগুলো একদম পানি ভাত জিনিসপাতি, কারো প্রবলেম হওয়ার কথা না। চলো পরেরটাই যেতে, আমরা জোরের 2টা কেস কিন্তু করে ফেলছি, এখন চলো বিজোরের 2টা করে ফেলি। দেখো এখানে হলো 1 2 3 15 বলা আছে, তাহলে 15 হচ্ছে বিজোড়, এবং 15 + 1 মানে n + 1 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তাহলে এবার 15 জন কিন্তু বিজোড় হওয়ার পরও 4 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা কোন কেসটায় যাব বলো? আমাদের QI আসবে হচ্ছে n + 1 এত ইন্টু i/4, এততম পদ, সরাসরি কিন্তু এততম পদ। তাহলে সিম্পলি আমাদের হবে Q1 = 16 × 1 বাই হলো 4, এততম পদ। তাহলে আসতেছে হলো চতুর্থ পদ বা ফোর্থ যে টার্মটা। এই আর এখানে Q3, তাহলে 16 × 3/4, তাহলে 3 4 হলো 12, তাহলে আসবে হচ্ছে 12তম পদ। বাস এখন 2টা পদ বসায় দাও, তাহলেই তো কাজ শেষ। সমস্যা হলো আমার হলো সর্ট করা নেই, আবার এখন বসে বসে সর্ট করতে হবে।
চলো করি, জীবনে আর কি আছে। তাহলে আমাদের কোন কোন পদ লাগবে? আমাদের চতুর্থ পদ লাগবে আর 12তম পদ লাগবে। মানে চতুর্থ হচ্ছে 17 আর 12 আসবে 15, 14, 13, 12, 30। তাহলে আসতেছে একটা হলো 17 আর এটা হলো 30। বাকি পার্ট তোমাদের জন্য রেখে দিই, তাই না? কোয়ার্টাইল ডিভিয়েশন কি আসবে? 30 - 17 ভাগ হচ্ছে 2, তাহলে কত আসতেছে? 13/2। আর কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিয়েশন উপরে 13, নিচে যোগ করলে 47। এই যোগ বিয়োগগুলো নিজের একটু করে ফেলবা, যদি ভাইয়ার ক্যালকুলেশনে ভুলও হয় ঠিক করে নিও। এবার কয়টা দিয়েছে দেখো, 21, 21 বিজোড় এবং 21 + 1 মানে 22। 22 কিন্তু 4 দ্বারা বিভাজ্য না। আচ্ছা এই যে দেখো ভাইয়ার 21টা উপাত্ত সাজানো শেষ। কি বলছিলাম, এই 21টা যে উপাত্ত, এদের মধ্যকটা বের করে এটা বাদ দিয়ে দাও। তাহলে 21টার মধ্যক কিন্তু দেখো 21 যেহেতু বিজোড়, 21 + 1/2 মানে 22/2, বেসিক্যালি 11 নাম্বার পদটা বাদ যাবে। এদিকে 10, এদিকে 10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা হলো 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ এদিকে আছে 10টা, ওইদিকে আছে 10টা। এখন 10টার জন্য মধ্যক বের করা কিন্তু ঝামেলা, মাঝখানের দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। 1 2 3 4, ওইদিকেও 1 2 3 4, দেখো এই দুইটা 1 2 3 4, ওইদিকে 1 2 3 4। তাহলে কি আসবে বলো তো? এই দুইটা মিলায় মধ্যক এরকম পাওয়া যায় 14 + 14/2, দুইটার গড় এখানে 14ই আসতেছে কোইন্সিডেন্টলি। এখানেও খেয়াল করো, এখানেও আসলে 8ই আসবে। 8 + 8 বাই হচ্ছে 2, তাহলে 8ই আসতেছে। তাহলে এটা হলো আমাদের Q1 আর এটা হলো আমাদের Q3। এবার তো তুমি চতুর্থক ব্যবধান বা বাকি জিনিস বের করতেই পারবা। Q1 - Q3 মানে হচ্ছে আমাদের কোয়ার্টাইল ডিভিয়েশন, যেটা আসবে 14 - 8 বাই হচ্ছে 2 আছে, কত আসলো? 6/2 মানে বেসিক্যালি 3। আর যদি চতুর্থক গুণাঙ্ক চায় CQD, সেই ক্ষেত্রে সাম দিয়ে ভাগ দিতে হবে বিয়োগফলটাকে। 6 বাই হচ্ছে 22, এই 2 দিয়ে কেটে দাও, 3/11, দ্যাটস ইট। যদি মানে আলাদা করে দেখাইতে চাও যে ভাইয়া আমি তো এখানে চিত্রে মার্ক করে বললাম এই দুইটাই মধ্যক, কিন্তু মধ্যক আসলে বের করে কিভাবে এটা দেখাবো না, হ্যাঁ ফর্মুলা দিয়ে দেখাই দিবা, সেটা তো পারবাই তাই না? ফর্মুলা দিয়ে দেখাবা। এখানে হলো 10টা পদ আছে, তাহলে 10টাকে যদি করতে চাও কি হবে বলো? n/2তম পদ যোগ n/2 + 1 মানে তার পরের পদ, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে। এটা হলো মধ্যকের ফর্মুলাটা, মনে করে দেখো n জোড় হইলে, তাহলে 10-এর ক্ষেত্রে কি হবে? 10/2 মানে হচ্ছে 5, তাহলে পঞ্চম পদ আর তারপরের মানে ষষ্ঠ পদ, এই যে 5th আর হচ্ছে 6th। একইভাবে এইটার পরে 5th আর 6th, সেগুলো একটু নিজে থেকে একটু দেখাই দিবা, আমি তো তোমাদের ফর্মুলা বলেই দিছি। ফর্মুলা আমি দেখাই দিছি, এখন জাস্ট এখানে একটু অ্যাপ্লাই করে ফেলবা। তাহলে এটাই হলো 4টা টাইপের ম্যাথ। আশা করি অশ্রেণীবদ্ধ উপাত্ত থাকলে সেখান থেকে আমরা ইজিলি চতুর্থক বের করতে পারবো। এখন শ্রেণীবদ্ধ থাকলে এটা হলো 4 টাকায় করতে হয়, এটার একটা স্পেশাল ফর্মুলা আছে, তো সেটা ভাইয়া একবারে দেখাচ্ছি, ভাইয়া 4টা উল্লেখ করে দিচ্ছি আগে। আচ্ছা দেখো, প্রথমত এই যে আমাদের ক্রমিক নং যেটা, এটাই তো শ্রেণী ব্যাপ্তি, আমি ধরো শ্রেণী নিচ্ছি। সমস্যা হলো শুধু এই শ্রেণী নিলে হবে না, এটা তো বিচ্ছিন্ন, আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিটাও লাগবে। তাহলে আলাদা করে নিজে থেকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি বের করে নেব, কারণ এতক্ষণ কিন্তু প্রত্যেকটা উপাত্ত অবিচ্ছিন্ন আকারে দেওয়া থাকতো, আর এখানে কষ্ট করে আমাদের বের করতে হবে। কীভাবে কনভার্ট করতে হয়? 0.5 কম 0.5 বেশি, জাস্ট 1 থেকে 0.5 কমাবা বা বাড়াবা, এই আগে উঠায় নিই, দাঁড়াও তাহলে আমি উঠায় একবারে করে দিচ্ছি। আচ্ছা খেয়াল করো ভাইয়া, শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী আর গণসংখ্যা নিয়ে নিছি, এই ক্রমিক নম্বরটাই গণসংখ্যা। আর আমরা যখন চতুর্থক ব্যবধান বের করবো এরকম শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে, তখন আমরা যে ফর্মুলা ইউজ করি সেখানে ক্রমযোজিত গণসংখ্যা দরকার। ক্রমযোজিত গণসংখ্যাটা কি? মানে ওই শ্রেণী পর্যন্ত টোটাল গণসংখ্যা। দেখো এই শ্রেণীতে টোটাল তো 20, এর আগে তো কিছু আসে নাই, আর তারপরেরটাই 20 আর 28 মিলে 48 হয়ে গেছে, তারপরে 48 আর 40 মিলে 88, 88 আর 12 মিলে 100, 100 আর 30 মিলে 130, দেন 145, দেন 195। বলো বুঝলা কিনা ক্রমযোজিতটা কিভাবে ওয়ার্ক করে? আশা করি বুঝছি। এখন এটার ক্ষেত্রে যে ফর্মুলাটা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তির ক্ষেত্রে একটা আলাদা করে লিখে দিই এখানে। ফর্মুলাটা হচ্ছে এরকম, আমাদের ইউআই সমান হবে li প্লাস n ইন্টু i/4 এত মাইনাস fc। এই পুরোটাকে আবার ভাগ করবো আমরা ওই শ্রেণী যে গণসংখ্যা মানে fi দ্বারা, ইন্টু হলো ক্লাস সাইজ। মানে এখানে কোনটার পরিচয় কি একটু বুঝাই, এটা হলো ওই শ্রেণীর নিম্ন সীমা। এটা কি? শ্রেণীর নিম্ন সীমা। শ্রেণীর নিম্ন সীমা কোন শ্রেণী? যেই শ্রেণীতে আমরা চতুর্থকটা পাবো আর কি, শ্রেণীর নিম্ন সীমা। এটা হলো তার পূর্বের শ্রেণী অবধি ক্রমযোজিত গণসংখ্যা। এফসি দিয়ে বোঝানো হয় ক্রমযোজিত গণসংখ্যা। বানান কি? ক্রমযোজিত, ঠিক করে নিয়ত গণসংখ্যা। বা এটা পূর্বের শ্রেণী পর্যন্ত, বুঝছো? পূর্বের শ্রেণী, ওই শ্রেণীরটা নিব না,
এখানে হলো আমরা পূর্বের শ্রেণী পর্যন্ত নিব, গেল। দেন এফআই তো ওই শ্রেণীর গণসংখ্যা, এটা তো কোনো সমস্যা নেই। ওই শ্রেণীর কেন লিখতেছি, একটা যেহেতু অন্য শ্রেণীর তাই একটু আলাদা করে পৃথক করে দিতে হবে। আর সি হলো ক্লাস সাইজ, এটা তো আগেই আমরা দেখছি, বুঝছো। সি তো জানি শ্রেণী ব্যাপ্তি বা পরিসর বলতে পারো, ওই শ্রেণীর পরিসর বা ক্লাস সাইজ। আমি এখন ইংলিশটাই লিখি, বাংলাটা মনে আসতেছে না এক্স্যাক্ট কী হবে। ক্লাস সাইজ এভাবে চিন্তা করো, শ্রেণীর যে বিস্তারটা অতটুকু। দেখো আমরা এই ফর্মুলাটা এখানে প্রয়োগ করি। আসো আমাদের প্রথমে যদি আমরা Q1 বের করতে চাই, দেখো প্রথমে আগে একটা টেস্ট করতে হয় অলওয়েজ, এটা আমরা ভুলে যাই। আগে টেস্ট করো, কি টেস্ট করব, n ইন্টু i/4, এটা করলে কত আসে, সেটা কোন শ্রেণীতে পাওয়া যাচ্ছে, এটাকে টেস্ট করো। চলো দেখি, তাহলে আমরা Q1 বের করতে চাই, তার জন্য n ইন্টু i/4 মানে কি, n ইন্টু 1/4। n এর ভ্যালু কত বলো, n হচ্ছে আমাদের সবগুলা ক্রমিক নম্বরের যোগফল বের করো, মানে এই গণসংখ্যার যে সাম, আমি সাম করে বলি, n এর ভ্যালু আসতেছে হচ্ছে সামেশন অফ fi 195, বুঝছো। তাহলে আমরা কি করব, 195কে 4 দ্বারা ভাগ করব। এটা করলে অলমোস্ট 48 পয়েন্ট কত জানি আসবে, 48.75। এখন তুমি দেখবা এটা কোন শ্রেণীতে আছে, এই সংখ্যাটা কোন শ্রেণীতে আছে একটু খেয়াল করে দেখো। ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে এটা চেক করতে হয়। অনেকে ভাববে ভাইয়া এই শ্রেণীতে, না, এখানে তো 48 পর্যন্ত আছে, আর এই যে 48 থেকে 88 এইটুকের মাঝখানেই কিন্তু 48.75 থাকে। মানে আমরা তৃতীয় যে শ্রেণীটা এটা চুজ করব Q1 বের করার জন্য। আগে একটা শ্রেণী যাচাই করতে হবে বা বাছাই করতে হবে। আমরা কোন শ্রেণীটা বাছাই করলাম বলো, তৃতীয় শ্রেণীটা। দ্বারা আমি কাজ করে এটাকে কপি করে নিই, দুইটা আলাদা পেজে করবো আর কি। তাহলে এখানে আমরা চুজ করলাম হলো এই তৃতীয় শ্রেণীকে, এই যে বাস। এবার চলো সব ভ্যালু বসানো শুরু করি। তাহলে আমাদের Q1 বের করার জন্য আমাদের QI সমান ছিল li প্লাস n ইন্টু i/4 মাইনাস fc ডিভাইডেড বাই fi ইন্টু হলো ক্লাস সাইজ। li কোনটা হবে, আমরা এই সংখ্যাটা কোন শ্রেণীতে পাইছি, এই যে এই তৃতীয় শ্রেণী, এটা নিম্ন সীমা। অনেকে 9 বসায় ফেলবে, ভাই 8.5, কারণ আমাদের প্রকৃত শ্রেণী সীমা তো এইটা, বুঝলেন। এটা তখন ইগনোর, এটা যদি ব্যবহারই করতাম এটাকে আর কেন নিতাম। ধরো পেনটা পড়ে গেছে, বুঝছো। তাহলে আমাদের কত বসাইতে হবে, 8.5 বসাইতে হবে নিম্ন সীমা হিসেবে। এই যে 8.5 হলো আমাদের নিম্ন সীমা। দেন প্লাস, এটা তো করলামই 48.75 মাইনাস এফসি, কি বলছিলাম, ওই শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা মানে 48, এটা হলো এফসি এর ভ্যালু। বুঝাইতে পারলাম, এটা হবে কিন্তু এফসি, এই যে 48 ভাগ ওই শ্রেণীর গণসংখ্যা তো আমরা জানি 40 ইন্টু ক্লাস সাইজ, দেখো প্রত্যেকটা 4 করে করে আসে। বাস এটা এখন ক্যালকুলেট করো। বুঝছো কেন পূর্বের শ্রেণীটা নিতে হয়, লজিক্যাল কিন্তু, মুখস্থের কিছু না। তাহলে এটা আসতেছে হলো 8.575। দেখো আমরা Q1 বের করে ফেললাম। তাহলে এখানে পরের লাইনে লিখো, যেটা কিন্তু QI বলতে i এর ভ্যালু 1 বসাইছি, যে Q1। একইভাবে আমি পরের পেজে যাই, জাস্ট এবার Q3টা বের করব। তাহলে কি হবে এবার Q3 এর জন্য, তাহলে তো এগুলা নাই। Q3 আগে কোন শ্রেণীতে চুজ করতে হবে, তাহলে Q3 এর জন্য আমরা চেক করি n ইন্টু i/4, n ছিল 195 ইন্টু 3/4, চলো করে ফেলি 146.25। দেখো কোন শ্রেণীতে আছে, 46। দেখো 130 থেকে 145, কিন্তু এটা 46 আরো পরে, মানে একদম লাস্ট যে শ্রেণীটা সেটাকে আমরা এবার চুজ করছি। এটা হবে সর্বশেষ শ্রেণীটা। তাহলে চলো ফর্মুলা বসাই। Q3 হবে li কত, এটার নিম্ন সীমা 24.5, এত যোগ আগে ওই যে n ইন্টু i/4 করতে হয়, তো আসেই এত, মাইনাস হলো এফসি কত, এর আগের শ্রেণী মানে 145, ছোট হইতে হবে যাতে ধনাত্মক থাকে, এত ভাগ হচ্ছে গণসংখ্যা ওই শ্রেণীরটা হলো 50 ইন্টু ক্লাস সাইজটা আমাদের 4 ছিলই। তাহলে এটা আসতেছে হলো 24.6, বুঝছো। আমাদের কোয়ার্টাইল ডিভিয়েশন কি হবে, জাস্ট Q3 মাইনাস করো Q1, ভাগ দাও হচ্ছে 2 দ্বারা, 8.575। 24.6 মাইনাস 8.575 ভাগ হচ্ছে 2, তাহলে আসে হলো 8.0125। এই হলো কোয়ার্টাইল ডিভিয়েশন। আর তোমরা কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিয়েশন তো করতেই পারবে। তাহলে এই ছিল আমাদের চতুর্থক ব্যবধানাঙ্ক। দুইটা টাইপ, একটা হলো শ্রেণীবদ্ধ থাকলে এরকম একটু বড় করে করতে হয়, এবং শ্রেণীবদ্ধটা পরীক্ষায় আসবে, এই যে এই ফর্মুলাটা মনে রাখতে হয়। আর অশ্রেণীবদ্ধ হলে তো আমরা 4টা কেস দেখলামই, বুঝছো। এগুলো এমসিকিউতে বা ক নাম্বারের জন্য দিতে পারে, বুঝছো। আচ্ছা, এবার জাস্ট আমরা ফাইনাল একটা টপিক দেখে কিছু এমসিকিউ করে ক্লাসটা শেষ করতে পারি। নেক্সট ক্লাসে আমরা পরিমিত ব্যবধান আর বিভেদাঙ্ক পড়বো, এটাই জাস্ট আমাদের বাকি আছে। তবে ওইটার সাথে রিলেটেড একটা টপিক হচ্ছে ভেদাঙ্ক, এটার জাস্ট ডেফিনেশনটা এবং বেসিক কিছু ক্যালকুলেশনটা আজকে আমরা শিখতে চাই। দেখো ভেদাঙ্ক হলো, আমরা আগে যে গড় ব্যবধান বের করছিলাম না, এবার আমরা সেইগুলারই বর্গের সমষ্টি নিব।
বলতো আমাদের গড় ব্যবধান কি ছিল? আমরা গড় বের করছি উপাত্তগুলোর সাথে গড়ের ব্যবধান, এই যে এরকম ছিল। এবার আমরা কি করব, ডিরেক্ট এগুলার সাম করব না। গড় ব্যবধানের সময় কি এটার সাম করে টোটাল নাম্বার দ্বারা ভাগ করে দিয়েছিলাম, আমি অশ্রেণীবদ্ধ বলতেছি। আমরা এখন আগেই সাম করব না, আগে হইলো এটার বর্গ করব, দেন এই বর্গগুলার সমষ্টি নিব। কাইন্ড অফ সিআরএমএস বেগের কিন্তু পাচ্ছ। সিআরএমএস বেগে কি হতো, প্রত্যেকটা বেগকে বর্গ করে যোগ করতাম, তারপরে এন দিয়ে ভাগ করতাম, লাস্টে আবার রুট ওভার করে দিতাম। পরিমিত ব্যবধান হচ্ছে জাস্ট এই যে আমাদের ভেদাঙ্ক, এটার রুট, এই জন্য ভেদাঙ্ককে সিগমা স্কোয়ার দিয়ে প্রকাশ করে, কারণ পরিমিত ব্যবধান হয়ে যায় হলো সিগমা, বুঝছি? এই জন্য কিন্তু সিআরএমএস বেগে সবচেয়ে ভালো যে ভেলোসিটির মানটা আমরা পাই সেটা সিআরএমএস বেগ থেকেই পাইতাম, ওটা কিন্তু পরিসংখ্যানের সাথে রিলেটেড। তাহলে এই টার্মটা কি দাঁড়াইলো, আমাদের উপাত্তগুলো গড়ের থেকে কতটুকু বিচ্যুত, ওই ব্যবধানটা যতগুলো আছে সবগুলোর আগে আমি বর্গ করব, তারপর সমষ্টি নিব, দেন সেটাকে উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করে দিব। এটাকেই প্রকাশ করা হয় হচ্ছে সিগমা স্কোয়ার দ্বারা, এবং এটাই হচ্ছে আমাদের ভেদাঙ্ক আই এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত। এটা তো গেল অশ্রেণীবদ্ধ হইলে। শ্রেণীবদ্ধ হইলে কি হইতো বলতো, ব্যবধান শুধু এতটুকু নিলেই কাজ হইতো না, বরং আমাদের এফআই দ্বারা আবার গুণও করতে হইতো, মনে আছে? এখনো তাই, এখনো কোনো পার্থক্য নেই, জাস্ট এটার মধ্যে কি থাকতে হবে, ওই যে স্কোয়ার করে ওগুলার যোগ করতে পারে, এফআইটা আলাদা করে গুণ করবো। এরপর ধরো এই সামেশন চিহ্ন তো দিলামই, আই এর ভ্যালু 0 থেকে n পর্যন্ত, এবং এবার ভাগ করব ক্যাপিটাল এন দ্বারা, যেখানে আগের মতোই ক্যাপিটাল এন কিন্তু সামেশন অফ যতগুলো গণসংখ্যা বা আমাদের ওয়েটেজ সেটা। আগের সাথে জাস্ট পার্থক্য হচ্ছে এখন আমরা বর্গ করে সমষ্টি করতেছি, তখনই এটাকে নাম দিয়ে দেওয়া হচ্ছে সিগমা স্কয়ার। এখন এই জিনিসটা ক্যালকুলেট করা অনেক ডিফিকাল্ট, অনেক বড় বড় আকার চলে আসে। সো আমরা এখন একটা ক্যালকুলেশনের টেকনিক শিখবো, এটাকে খুব সহজে ক্যালকুলেট করা যায়, ওইটাই চলে এখন আমরা একটু শিখতে চাই। কি করে দেখো, ফর এক্সাম্পল আমরা কিন্তু অলরেডি শিখে আসছি যে আমাদের গড় মানে কি ছিল বলতো, গড় মানে ছিল হলো সামেশন অফ যতগুলা এক্সআই আছে সেটাকে এন দিয়ে ভাগ করে দাও, এটা একটু আমরা রাখি সাথে। ইভেন সামেশন অফ এক্সআই মানে কি, সামেশন অফ এক্সআই আসে হলো এন ইন্টু এক্স বার বা আমাদের গড়, এটা একটু রাখবো, এটা আমাদের কাজে লাগবে। দেখো এটা থাকলো, দেন আমরা মাত্র দেখলাম যে সিগমা স্কোয়ার মানে কি ছিল, সিগমা স্কোয়ার মানে আছে এখানে একবারে লিখি, আমাদের সামেশন অফ কিসের সামেশন, আগে পার্থক্য নাও উপাত্তের সাথে গড়ের পার্থক্য, এইগুলার বর্গ করো, তারপরে সামেশন বা সমষ্টি, এরপরে এটাকে এন দিয়ে ভাগ করতে হবে। এটা রাখো, এটাতে আসতেছি। আমরা শুধু এই যে পার্টটা আছে না, উপরের পার্টটা লবে যেটা আছে সেটা নিয়ে একটু ক্যালকুলেশন করব। ধরো এই যে সামেশন নিলাম, প্রত্যেকটা উপাত্তের এক্স বারের সাথে যে পার্থক্য তার বর্গ। দেখো তো এটাকে কি লেখা যায়, বর্গের সূত্র করে দাও, এক্স আই এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স আই ইন্টু এক্স বার প্লাস হচ্ছে এক্স বারের স্কোয়ার। এই এখন সামেশন কি, প্রত্যেকটা পদে পদে চলে যায়, প্রত্যেকটা পদের সামেশন, তাহলে এইটা হলো একটা থাকে মাইনাস এইটা হলো আরেকটা থাকে 2 ইন্টু এক্স আই ইন্টু এক্স বার প্লাস সামেশন অফ এক্স বারের স্কোয়ার। একটু খেয়াল করো, তোমার গড় কি ফিক্সড একটা জিনিস না, গড় মানটা কি এখানে কনস্ট্যান্ট না। আমি বলতে চাচ্ছি এই যে তুমি যে বিয়োগফলগুলো বের করো, ধরো এক্স ওয়ানের সাথে একবার গড়কে করো, এক্স টু এর সাথে একবার গড়কে করো, এরকম করে করেই তো এক্স এন পর্যন্ত গড়ের যে পার্থক্য সেটা বের করো। এই প্রত্যেকটাতেই কিন্তু গড়ের মান আলাদা, জাস্ট ভ্যারি করে হচ্ছে উপাত্তের মানগুলো, গড় কিন্তু তুমি অলরেডি বের করে রাখছো, এটা কনস্ট্যান্ট এখন, তাই না? তাহলে তুমি যদি একই সংখ্যক সংখ্যা এন বার যোগ করো, বলো তো কত আসে? দেখো আমি 2 কে এন বার যোগ করবো, দেখো 4 বার যোগ করছি 8 আসছে, কেন জানো? এটা হলো এন ইন্টু 2 আসছে, ওই যে দেখো 4 ইন্টু 2 আসছে, 2 বাদ দাও। 3 কে 5 বার যোগ করো, দেখবা 3 5 এ 15 আসছে, কেন 15 আসতেছে? ওই যে এন ইন্টু 3 মানে 5 ইন্টু 3, কনসেপ্টটা হলো এরকম। তাহলে একটা সংখ্যা, একই সংখ্যাকে যদি তুমি এন বার যোগ করো, সেখান থেকে আমরা কি পাই, এন ইন্টু ওই সংখ্যা। দেখো এখানে সামেশন করতেছি কাকে, এক্স বারের স্কোয়ারকে, কতবার, এন বার না, আয়ের ভ্যালু তো প্রত্যেকটাতেই 1 থেকে n পর্যন্ত লেখা লাগবে। আচ্ছা লিখে দিই, আয়ের ভ্যালু প্রত্যেকটাতেই 1 থেকে n পর্যন্ত, আর লিখবো না কিন্তু, প্রত্যেকটাতেই 1 থেকে n পর্যন্ত। তাহলে n বার তুমি এক্স বারের স্কোয়ার যোগ করতেছো, এটা যোগ করলে তো চলে আসবে n ইন্টু এক্স বারের স্কোয়ার, বুঝো নাই? একই জিনিসকে n বার যোগ করতেছো, তাহলে এটা করলে চলে আসবে n ইন্টু এক্স বারের স্কোয়ার। বলে এটা বুঝলাম কিনা? এটা বুঝলেই জাস্ট কাজ শেষ। অ্যান্ড এইখানে একটা রিপ্লেসমেন্ট ঘটাবো, কি রিপ্লেসমেন্ট খেয়াল করে দেখো, সামেশন অফ এক্স আই সেটা সমান এটা লেখা যায়। তাহলে আমি একটু এই কাজটা করি, এই ধরো আই এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত, এক্স আই এর স্কোয়ার তো থাকলো মাইনাস, এখানে খেয়াল করো 2 ইন্টু এক্স বার, এটা বাইরে চলে আসে, কারণ এই দুইটা কিন্তু কনস্ট্যান্ট। ওই যে আবার বলতেছিলাম গড় মানটা কনস্ট্যান্ট, সামেশন করে লাভ নাই, সামেশন করবো হচ্ছে আমি শুধুমাত্র এই যে এক্স আই যেটা, এটা কারণ কি আই এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত, মানে কি যতগুলো এক্স আই আছে, যতগুলো উপাত্ত আছে, 1 নম্বর উপাত্ত, 2 নম্বর উপাত্ত, 3 নম্বর উপাত্ত, ওই সবগুলোর সমস্যা, এটাই কিন্তু লিখছি। প্লাস এখানে তো বসাই ফেলছিলাম, তাহলে লিখে দিই
এই যে এইটা দেখো তো, এটাকে রিপ্লেস করা যায় না এই যে এইটা দিয়ে, এখানেও তো আই এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত, কি লেখা যায় n ইন্টু এক্স বার লেখা যায়। তাহলে আমি যদি একটু বসায় দেই, দেখো এত ইন্টু এক্স আই এর স্কোয়ার মাইনাস 2x বার, এই পুরোটার জায়গা দেখো হলুদ কালার করি, হলুদ কালার যে অংশটা এই পুরোটার জায়গায় কিন্তু ভাইয়া বসাইতে পারি আরেকটা এক্স বার ইন্টু এন, সরি এন ইন্টু এক্স বার। তাহলে দেখো কি হয়ে যায়, দুইটা এন ইন্টু এক্স বারের স্কোয়ার, আর এখানে আছে একটা এন ইন্টু এক্স বারের স্কোয়ার, দেখছো সরল করা যাবে কিন্তু। তাহলে আবার একটু লিখি, এ স্কোয়ার মাইনাস দুইটা এন ইন্টু এক্স বারের স্কোয়ার প্লাস এন ইন্টু এক্স বারের স্কোয়ার। তাহলে দেখো কি থাকে মাইনাস এন প্লাস এন, তাহলে কিন্তু এটা পরবর্তীতে দাঁড়াবে, হ্যাঁ বাকি পার্টটা জাস্ট এখানে একটু লিখি, এর স্কোয়ার আর এখানে মাইনাস 2n ছিল, তাহলে হয়ে যাবে মাইনাস এন ইন্টু এক্স বারের হোল স্কোয়ার। অ্যান্ড এই পার্টটা আমি আবার চেঞ্জ করব, এই পার্টটাকে কিভাবে চেঞ্জ করা যায় দেখো, আমরা আবার এখান থেকে মান বসায় দিব, এক্স বারের মান হচ্ছে এইটা, চলো এটা বসায় দিই, বসায় দিলে কি হয়, এই এটা তো থাকছেই মাইনাস এনও আছে, খেয়াল করো এক্স বারের যে স্কোয়ার এইটুকের জায়গায় বসাচ্ছি, এক্স বার মানে কি, এক্স বার মানে হচ্ছে আমাদের সামেশন অফ এক্স আই ভাগ হচ্ছে এন, এটা তো আগে থেকেই জানি, এটার স্কোয়ার করো, তাহলে কি হলো সামেশন অফ এক্স আই এর স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আর এন কাটা, তাহলে সামেশন অফ এক্স আই এর স্কোয়ার, নিচে হচ্ছে একটা এন থাকে, একটু খেয়াল করে দেখো বুঝলাম কি, এখানে আমি কি করলাম, মানে এই ফর্মটা দাঁড় করে আমার লাভ কি হলো, কোনো দেখো এক্স বার নাই, এক্স বারকে ভ্যানিশ করে দিছি, আমার টার্গেট এটাই ছিল, আমি কোনো এক্স বার লাগবো না। তাহলে কি হবে, তোমার যখনই ভেদাঙ্ক বের করতে হইতো আগে গড় বের করতে হইতো কষ্ট করে, এখন দেখো কোনো গড়ের হিসাব নেই, জাস্ট যে উপাত্ত দেওয়া সেগুলো দিয়ে ডিরেক্ট ভেদাঙ্ক বের করে ফেলতে পারবো, বুঝছো। দেখো এটাকে আরেকটু সরল করা যায়, আমরা কিন্তু ভেদাঙ্ক পাইনি, ভেদাঙ্ক তো সিগমা স্কোয়ার, মানে এই পুরো জিনিসটাকে কিন্তু আবার এন দিয়ে ভাগ করা লাগবে, তাহলে সিগমা স্কোয়ার সমান হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স, এই পুরোটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত এন, তাহলে আমাদের যা আসছে সেটাকে এন দিয়ে ভাগ করে দাও, বলো কি হবে, সামেশন অফ এক্স আই এর স্কোয়ার ভাগ হচ্ছে এন মাইনাস সামেশন অফ, খেয়াল করে দেখো এক্স আই নিচেও এন কে ভাগ করলে এন স্কোয়ার, তাহলে একবারে বলা যায় এটার হোল স্কোয়ার। এই আমি কিভাবে মনে রাখি জানো, আমি কি করব, যতগুলো উপাত্ত আছে তাদের বর্গ করে যোগ করব, করে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করব, মাইনাস যতগুলো উপাত্ত আছে যোগ করে উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ দিব, তারপরে বর্গ করব, এই দুইটা জিনিসের পার্থক্যই তো আমাদের আনসার। দেখো তো এইভাবে মনে রাখা যায় কিনা, তাইলে আমরা একটা ফরম্যাট দাঁড় করে ফেলতে পারলাম, দেখো আমাদের ভেদাঙ্কের অনেক সুন্দর একটা ফরম্যাট, যে সিগমা স্কোয়ার সমান, এত কষ্ট করে গড় টর বের করে করা লাগবে না, হ্যাঁ এটা তো ডেফিনেশন, এটা তো বেসিক, এতক্ষণও করছি ওটার সাথে রিলেট করছি, এতক্ষণ করা গড় ব্যবধানের সাথে রিলেট করছি, আগে জাস্ট যোগ করতাম, এখন বর্গ করে যোগ করতেছি, এটাই এখন সহজে বের করতে পারবো, ডিরেক্টলি সামেশন অফ যতগুলো এক্সআই আছে তাদের বর্গ করো, করে ওই সমষ্টি নিয়ে তাকে এন দ্বারা ভাগ করো, অথবা অথবা তো না, মানে এটা থেকে বিয়োগ করতে হবে, কি বিয়োগ করব, সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন, তারপরে করো হোল স্কোয়ার, মানে আগে উপাত্ত যোগ করে দাও, এন দ্বারা ভাগ করো, তারপরে স্কোয়ার করো, বুঝতেছি। উপরেরটাকে বলা হয় তত্ত্বীয় সূত্র, দ্বিতীয়টাকে বলে গণনার সূত্র, কারণ উপরেরটা তত্ত্বীয়ভাবে ঠিক আছে, গণনার জন্য ঠিক নাই, কারণ উপরেরটা অনেক মানে ক্যালকুলেশন করতে হয়, ছোট একটা জিনিস করতে তোমার বারবার গড় বের করতে হবে, দরকার নাই তো, আমি ডিরেক্টলি উপাত্ত দিয়ে বের করে ফেলি, বুঝছি। তাহলে এটাই যদি আমার এখন শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে থাকে, সব সেম, যার সামনে একটা কি এফ আই অতিরিক্ত না, তাহলে এই ক্ষেত্রে কি হবে, সিগমা স্কোয়ার সমান, এক্ষেত্রে আমাদের এফটাকে হ্যান্ডেল করতে হবে, দেখো আমি এভাবে মনে রাখি, এই জায়গাতে হচ্ছে শুধু এক্স আই এর উপরে স্কোয়ার, তাহলে এখানেও তো সিমিলার এক্স আই এর উপরে স্কোয়ার হবে, তাহলে আগের মতো সামেশন অফ এফ আই হলো এক্স আই এর সাথে গুণ হইতো, সেখানে শুধু এক্স আইটা স্কোয়ার আকারে থাকবে, নর্মাল এফ আই তো গুণ হবে, ডিভাইডেড বাই এন ওর মতো থাকবে, আর পরেরটা হলো দেখো সব কিছু আগের মতো করছি তারপরে বর্গ, তাহলে মাইনাস আগে হইলো আগের কাজগুলো করবো, যে এফ আই এক্স আই আমরা করতাম, এন দিয়ে ভাগ দিতাম, তারপরে হচ্ছে পুরোটার বর্গ কর, এখানে কষ্ট করে গড়ের জিনিস চিন্তা করা লাগতেছে না, তাহলে দুইটা ফরম্যাট কেন, উপরেরটাকে বলে তত্ত্বীয় সূত্র, নিচেরটাকে বলে গণনার সূত্র। উপরেরটা কেন শিখলাম ভাই, ওইটাই তো অ্যাকচুয়াল কনসেপ্ট, এবং একটু আগে দেখো আমরা যে গড় ব্যবধান করছি হুবহু তাই, যদি স্কোয়ারটা তুমি বাদ দিয়ে দাও, হুবহু একটু আগে করা গড় ব্যবধান, তাহলে কেন মানে এই ফরম্যাটটা দিয়ে আমরা ক্যালকুলেশন করতেছি না, কারণ যদি আমি শুধুমাত্র উপাত্ত দিয়ে ক্যালকুলেশন করে ফেলতে পারি, মাত্র যে ফর্মটা আমরা দাঁড় করালাম, কই গেল এটা, না তো এই যে এই ফর্মটা দাঁড় করালাম, তাহলে কেন এই জটিল ফর্মেটে সবসময় করব, বুঝি নাই, মাঝে মাঝে শুধু যে উপাত্ত মানে এক্স আই আর এন এদের ভ্যালু দ্বারাই কিন্তু আমি সলভ করে ফেলতে পারি, বুঝাতে পারলাম। লাস্টে তো আমার মনে রাখতে হবে, মনে রাখার জন্য টেকনিক হচ্ছে যে একটা হলো শুধু এক্স আই এর উপর স্কোয়ার, বাকি কিছু যা আগে করতাম তাই, আরেকটা আগের মতো সব করব, করে হোল স্কোয়ার করব, দেখো আগের মতো সব করছি, করে দেন হোল স্কোয়ার করছি, আশা করি বুঝতে পারছি। এই জন্য উপরেরটাকে বলে হচ্ছে তত্ত্বীয় সূত্র, এই তত্ত্বীয় সূত্র,
যেখানে আগে গড় বের করার সময় জাস্ট আমরা সামগুলা নিতাম, এখন ওই সামগুলা নিচ্ছে হলো আগে বর্গ করে সাম, এই জাস্ট পার্থক্য। সেটাই গণনার জন্য স্পেশাল একটা ফরম্যাট আমরা দাঁড় করাইছি, সেটা হলো নিচেরটা। আশা করি বুঝছো। এবং এটার শ্রেণীবদ্ধ অশ্রেণীবদ্ধ এটারও দুইটা ফরম্যাট দেখছি। এটা হচ্ছিল আমাদের অশ্রেণীবদ্ধ, পরেরটা হলো আমাদের শ্রেণীবদ্ধ। আজকে হলো আমরা অশ্রেণীবদ্ধের কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করব, মানে একটা ম্যাথ করব আর হচ্ছে কিছু এমসিকিউ করব। নেক্সট দিন আমরা শ্রেণীবদ্ধটা দেখবো, ওইটার সাথে আমাদের পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক, ওইগুলো রিলেটেড আর কি। মানে এটাকে রুট করে দিলেই কিন্তু পরিমিত ব্যবধান, আর কিচ্ছু না। ওগুলো নেক্সট ক্লাসে দেখবো আর কি। খেয়াল করে দেখো, এই যে এই ম্যাথটা কি বলছে, 5 জনের বয়স যথাক্রমে এত, বয়সের ভেদাঙ্ক নির্ণয় করো। এমসিকিউ এবং ক নাম্বারের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমাকে জাস্ট কি দেওয়া বলো, আমাকে শুধুমাত্র দেওয়া আছে উপাত্তগুলো। আমার এখন কষ্ট করে একবার কি গড় বের করার দরকার আছে? করতে পারো, যে তুমি কষ্ট করে এই যে গড় বের করো, কই গেল, এই যে গড় বের করো, গড়ের সাথে সবার ব্যবধান নাও, সেই ব্যবধানের হোল স্কয়ার করো, ওই প্রত্যেকটা ব্যবধান আবার যোগ করো, তারপর এন দিয়ে ভাগ করো। দরকার নাই, আমার সুন্দর গণনার একটা সূত্র আছে। গণনার সূত্রটা আমাকে কি বলে, অবশ্যই কিন্তু এখানে দেখো অশ্রেণীবদ্ধ, জাস্ট ডেটা দেওয়া, এফআই এর কোনো ঝামেলা নাই, ওয়েটেজ নাই, গণসংখ্যা নাই, ডিরেক্টলি সব কিছু হবে। আমার ফর্মুলা আমাকে বলে যে ভেদাঙ্ক সিগমা স্কয়ার হবে বেসিক্যালি সামেশন অফ যতগুলা এক্স আছে তাদের বর্গ করো, ওইগুলোর সমষ্টি নাও, তাকে এন দ্বারা ভাগ করে দাও, মাইনাস আগে হলো এক্সগুলার সমষ্টি নিয়ে ফেলো, নিয়ে এন দিয়ে ভাগ করে দাও, তারপরে হোল স্কয়ার করো। দেখছো তাহলে কি হবে, দেখো আগে সবগুলার বর্গ করো, বলো আগে করবো হচ্ছে 55 স্কয়ার যোগ 45 স্কয়ার যোগ 15 স্কয়ার যোগ 7 স্কয়ার যোগ 30 স্কয়ার, এ ধরো করলাম। ভাগ করবো এন দ্বারা, এন কয়টা, 1 2 3 4 5, এই যে 5 দ্বারা ভাগ, মাইনাস পরেরটা কি বোঝায়, আগে যোগ করো, মানে 45 যোগ 55 যোগ 15 যোগ 7 যোগ 30, এরপরে 5 দিয়ে ভাগ করো, দেন সব কিছু শেষ হওয়ার পরে বর্গ করো। তো কষ্ট করে কি গড় বের করা লাগছে, গড় ব্যবধান বের করা লাগছে না, ওটা দিয়ে হবে, বাট লেন্দি, এই জন্য আমরা গণনা সূত্রটা ব্যবহার করি। ভাই ক্যালকুলেশন করে বলি, পুরোটা করলে আমরা পাচ্ছি 320.64। এত বলো বুঝতে পারলা কিনা, এই হলো আমাদের ভেদাঙ্ক নির্ণয়ের সিম্পল ম্যাথ। তোমরা একটু ট্রাই করে দেখতে পারো, বুঝছো, তোমরা একটু ট্রাই করে ওই কষ্ট করে বড় ফরম্যাটটা করে দেখতে পারো, এই যে এটা দিয়ে করে দেখতে পারো, একই উত্তর মিলানোর চেষ্টা করবে, তখন বুঝবা যে এটা আসলে কতটা মানে ঝামেলা, বাট আমরা ইজি একটা ফরম্যাট দাঁড় করাই নিছি। সো এই হলো আজকের পুরো ক্লাস। আমরা মোটামুটি 4টা টপিক পড়ছি, ভেদাঙ্কটা লাস্টে এক্সট্রা ছিল, এবং এটা দিয়েই আমরা নেক্সট ক্লাসে পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক শুরু করব। আজকে জাস্ট লাস্টে কয়েকটা এমসিকিউ করা যায়, দেখো যেগুলো করলাম আমরা, বলে দিচ্ছি এই যে 4টা, এগুলোর গড় ব্যবধান কত বলো, এগুলো বের করা কোনো ব্যাপার, জাস্ট মুখে মুখে ফার্স্ট করো। কি হবে, 2 3 5, 5 4 9, 9 7 16, তাহলে 16 ভাগ 4, গড় আসবে কত, 4। বুঝছো তো, সংখ্যাগুলো যোগ করছি, 4 দিয়ে ভাগ করছি, সামেশন অফ xi ডিভাইডেড বাই n, গড় পাইছি 4। গড় ব্যবধান কি, সবার সাথে ব্যবধান নাও, এটার সাথে ব্যবধান 2, এটার সাথে 1, এটার সাথে 0, এটার সাথে 3, এদের আবার যোগ করে গড় করো, 3 3 6, 6কে আবার 4 দিয়ে ভাগ করো, কত আসলো, 3/2, উত্তর হবে 3/2। সিম্পল জিনিস, জাস্ট কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে যে আমি স্টেপগুলো কি কি করছিলাম, তাইলে দেখবা ইজিলি এগুলো বের করতে পারতেছো। কিন্তু এমসিকিউতে আসা দেখো 17 সালে যশোরে আসছিল আর কি। এটা খেয়াল করো, দুটি সংখ্যার গাণিতিক গড় দেওয়া, গড় ব্যবধান দেওয়া, সংখ্যা দুইটা কি কি, দুইটা সংখ্যা কিন্তু, মানে একটা x1, তাই না, x1 আর x2 তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাইছি বলো, গড় হলো 26 দেওয়া, এই যে তাহলে x1 প্লাস x2, 26 দুগুণে কত বলো, 72, দুইটা যোগ করলে 72 আসবে। তাহলে এমন সংখ্যাই তো অপশনে পাবা না যে যোগ করলে 72 আসবে, দেখি তো এমন সংখ্যা কি পাওয়া যাচ্ছে, 36, কিন্তু 72 ওয়ালা সংখ্যাই তো নাই, কিরে কি করলাম, ও আচ্ছা মাথা নষ্ট হয়ে গেছে, 26 দুগুণে 72 নাকি 52, 52, আচ্ছা না ওরা ভালো অপশন দিছে, এমনভাবে দিছে সবগুলোই 52 আসে, ঠিক আছে, তাহলে ঠিক আছে। এবার গড় ব্যবধানে যাইতে হবে, গড় ব্যবধান হচ্ছে 5, মানে ওই দুটা সংখ্যার গড়ের সাথে ব্যবধান 5, তো চেক করে উত্তর মিলানো যায়, এত করা লাগে না। দেখো কোনটা গড়ের সাথে ব্যবধান 5, এই যে এটা কিন্তু, কারণ কি দেখো 26-এর থেকে এটাও 5-এ আছে, 26-এর থেকে 31ও কিন্তু 5-এ আছে, ঘ নাম্বারটা উত্তর হবে। আর তুমি চাইলে ফর্মুলা দিয়েও করতে পারো যে আমার গড় ব্যবধান মানে কি, যে x তার সাথে গড়ের যে ব্যবধান, ধরো মড ভ্যালু, সেটা হলো 5। দেখো এখানে মডটা উঠাও, প্লাস মাইনাস আসবে, 21 - 26 সমান প্লাস মাইনাস 5, তাহলে প্লাস নিয়ে কাজ করো, x1 - 26 সমান 5, বলো কি আসবে, x1 সমান আসবে 31, মাইনাস নিয়ে কাজ করো, x1 - 26 সমান -5, 26কে ওই পাশে পাঠাও, x1 বা ওটা একটা x2 হয়ে যাবে, কত হবে 21, এই যে 21 আর 31, মানে ম্যাথ করে তো বের করতে পারবাই, বাট এগুলো এমনি অপশন দেখে কিন্তু বলা যায়, বুঝেছো। গড় ব্যবধান মানে তো বুঝছো, এই যে সংখ্যার সাথে গড়ের ব্যবধান, এটা আসবে 5 করে করে। আচ্ছা পরেরটায় দেখো 2 4 6 ভেদাঙ্ক, ভেদাঙ্ক কোনটা বলো, মাত্র কিন্তু শিখছিলাম, ফর্মেটটা কি ছিল দেখো, আবার ফর্মুলা লেখাচ্ছি, সামেশন অফ xi গুলার স্কয়ার করো, তারপর n দিয়ে ভাগ করো, মাইনাস এটা সিগমা স্কয়ার, মাইনাস
আগে xi গুলা সাম করে n দিয়ে ভাগ করে দাও, পুরাটার বর্গ করো, বলো কি হবে। আগে বর্গ করি চলো, 2 কে বর্গ করলে আমাদের 4, 4 কে করলে 16, 6 কে করলে 36, এটাকে ভাগ করি 3 দ্বারা, মাইনাস 6 6 12, 12 ভাগ 3, এটার হইলো বর্গ করো, বলো কত আসে। 52 আর 4 56, 56/3 মাইনাস হচ্ছে 3 4 কত 12, তাহলে 4 স্কয়ার মানে 16। দেখো 3 হলো লসাগু, 56 মাইনাস 3 16 48, 8/3 আসবে উত্তর। এই দেখো মজার কিনা বলো এমসিকিউ গুলো, এমসিকিউ গুলো কিন্তু মজার। তুমি কি করবা, এই ফর্মুলাটা ডিরেক্ট ক্যালকুলেটরে উঠাবা, ডিরেক্টলি আনসার আসবে, এগুলোতে হাতে করবাই না, হাতে করবাই না। আচ্ছা, দুইটা অসম রাশির গাণিতিক গড় আর ভেদাঙ্ক দাও, বুঝছো, গাণিতিক গড় আর ভেদাঙ্ক, এটা কিন্তু এই ফর্মুলায় যাইতে হবে, তাই না? এটা অ্যাকচুয়াল ফর্মুলায় যাইতে হবে, যে সিগমা স্কয়ার ইকুয়ালস টু, আমরা জানি সামেশন অফ কি ছিল, এক্স আই মাইনাস হচ্ছে এক্স বার এইগুলার বর্গ ডিভাইডেড বাই এন। এখন এখানে তো প্রশ্ন বলছে দুইটা সংখ্যা, এন এর মান দেখো দুইটা, তাহলে এভাবে বসানো যায় যে সিগমা স্কয়ার ইকুয়ালস টু, একটা হলো x1 মাইনাস হলো এক্স বার, এই এটার হোল স্কয়ার, প্লাস আরেকটা সংখ্যা x2 মাইনাস হলো এক্স বার, সেটার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এই যে সাম মানে কি বুঝো নাই, এই যে আমরা সাম করতেছি কিসের, ওই দুটা পার্থক্যের বর্গের সমষ্টি, তাহলে এমন সংখ্যা আছে দুইটাই, তাহলে x1 থেকে একবার বিয়োগ করবো, x2 থেকে একবার বিয়োগ করবো। এই তোমাকে দেখো ভ্যালুগুলো দেওয়া, সিগমা স্কয়ার বা ভেদাঙ্কই দেওয়া আছে 36, 2 এই পাশে আসবে 72 হয়ে যাবে, তাহলে কি বসে দেখো x1 মাইনাস গড়ও জানো, গড় কত 15, এই যে মোটামুটি এরকম স্কয়ার আছে না, মড তো আর রাখার দরকার নেই, x2 মাইনাস 15 এত স্কয়ার, এটা জাস্ট সলভ করতে হবে। এই 72 সমান হচ্ছে এত, তো একটা বৃত্তের সমীকরণ না, একটা বৃত্তের সমীকরণ, সঞ্চার পথ কিন্তু বের করা যাবে। এই এমনভাবে এখন ভ্যালুগুলো নাও x1 আর x2, যেন দুই পাশ যোগ হয়ে পরে 72 আসে আর কি। খেয়াল করো কোনটা কোনটা নেওয়া যাবে, 6-এর ব্যবধান নাও, তাহলে কি হবে 36 36 72, তাহলে 6-এর ব্যবধান কার সাথে হয়, এই যে এটার সাথে হয়, এটা হবে উত্তর। কেন দেখো 9 মাইনাস 15তেও প্লাস 6 হয়ে মানে 36 হয়ে যাবে স্কোয়ার করলে, এখানেও 21 মাইনাস 15 6 স্কোয়ার মানে 36, 36 36 72, বুঝছো, ইকুয়েশন যা স্যাটিসফাই করা বা কাজ শেষ। আশা করি বুঝছি যে অনেকেই এটা থেকে এটা কেমনে আসলে ধরতে হয়তো পারতেছ না, এটা মানে কি বলতো, যতগুলো এরকম পথ পসিবল ওই প্রত্যেকটার সমষ্টি, দুইটা সংখ্যায় তো আই এর মান একবার 1 একবার 2, এই দুইটাই পসিবল, বুঝোনি? ওকে, দুইটা এটা সেম, এটা তাহলে হোমওয়ার্ক করে ফেলো। দেখো মুখে মুখে করা যায়, এটাও কিন্তু ওই যে ভেদাঙ্ক বলছে 36, 36 দুগুণে 72 হবে, এবার ডিফারেন্স হলো 12-র সাথে, তাহলে 6 আর 18 হবে, দেখছো মুখে মুখেই কিন্তু করা যায়, 6 আর 18 হবে উত্তর। তোমরা করে ফেলো। 10 11 12 এই তথ্য সারির গড় ব্যবধানাঙ্ক বের করো, তার আগে গড় ব্যবধান বের করি, পরে গড় দিয়ে ভাগ করে দিব, গড় ব্যবধানাঙ্ক হয়ে যাবে কিন্তু। তাহলে গড় বের করো, গড় কি হবে, গড় হবে সিম্পলি 10 11 12 যোগ করো 33 না, হ্যাঁ 3 দিয়ে ভাগ করো, গড় আসবে 11, পার্থক্য বলো 1 0 1, তাহলে গড় ব্যবধান কত পাইলা, 1 যোগ 0 যোগ 1 ভাগ হচ্ছে 2, এটা হলো মিন ডেভিয়েশন, মিন ডেভিয়েশন পাইলাম হলো ভাগ হচ্ছে 3 না, তিনটা সংখ্যা 2/3, তাহলে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন দাঁড়াবে 2/3 কে গড় দিয়ে ভাগ করো, 11 দ্বারা ভাগ করো, কি দাঁড়াবে 2/33, এটাকে ইন্টু 100 করে দাও, তাহলে 2 ভাগ হচ্ছে 33 ইন্টু হলো 100, আস্তে আস্তে 6.06, এই যে খ নাম্বারটা দেখছো। এই ছোট ছোট ক্যালকুলেশনগুলো যত করবা অশ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে, তত কনসেপ্টটা জোরদার হবে, যে গড় ব্যবধান কি, গড় ব্যবধানাঙ্ক কি। মানে আমরা ব্যবধান মানে শুধু এই যে 1 2 কে মনে করি না, ওইগুলো আবার সাম করে ওই সংখ্যা দ্বারা ভাগ দাও, তাহলে লাস্টে ওইটা আসে। ওকে, লাস্টে দেখো এটা কি বলা, গাণিতিক গড় বের করো, গড় ব্যবধান বের করো, ভেদাঙ্ক বের করো, এটা পারবা, সেম জিনিস, তিনটা জাস্ট একসাথে দেওয়া, একটু কষ্ট করে ফেলো। তাহলে এই হলো মোটামুটি আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক এবং এগুলো রিলেটেড আরও যে কনসেপ্টগুলো, আরও যে ম্যাথগুলো, সেগুলো সলভ করে ফেলবো। আর একটা লেকচারে ইনশাল্লাহ এই অধ্যায়টা কভার হয়ে যাবে। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।